গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, খুন হয়েছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী অরুণ কুমার মুখোপাধ্যায়। নিজের ঘরে তার মৃতদেহ পাওয়া গেছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, রবি সংখ্যায় তিনি লিখেছিলেন তার মৃত্যুর সময় যেন যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই গানটা বাজানো হয়। মৃতদেহ উদ্ধারের সময় তার মোবাইলে ঠিক এই গানটাই বাজছিল। শিল্পীকে তার শয়নকক্ষে নৃশংসভাবে কপালে গুলি করে খুন করা হয়েছে। শিল্পীর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। উপমন্যু দেখবে কেসটা, ওনাকে নিয়ে যাও। স্যার, অরুণ কুমারের গান শুনেছেন? হ্যাঁ শুনেছি, ভালোই লাগতো। তুমি বলেছিলে বাড়ির স্বাধীনতা বজায় রাখবে, ভদ্র বাড়ির বউয়ের মতো থাকবে, কিন্তু তা তো তুমি থাকছো না। আমি অভিনয় করি, সেটা তুমি খুব ভালো করে জানো। ওর ব্যাংক স্টেটমেন্ট আর ট্যাক্স রিটার্ন লাগবে। আজকেই পেয়ে যাব। এসব ব্যান না, সবই সিক্রেট ব্যাপার স্যাপার। অরুণ মুখার্জিকে তোরা মেরেছিস? আমরা কেন মারতে যাব স্যার? কত নিয়েছিল? 8 লাখ। আমি আসলে একটা এক্সক্লুসিভ ডিল করতে চাইছি, বুঝলেন। আপনি যদি সন্ধ্যের দিকে একটা মিটিং অ্যাটেন্ড করেন। ইদানিং আপনার সঙ্গে অরুণবাবুর সম্পর্ক কেমন ছিল? বলতে পারেন আমরা ফ্রেন্ডশিপের ওপেন রিলেশনশিপে ছিলাম। দেখুন, শত্রু নাকি জানি না, তবে অর্ণব সরকারের সঙ্গে ওর রেষারেষি ছিল। অরুণদা একটা সময় আমাকে বারবার বলে রাখতেন এই অর্ণব যেন বেশি প্রোগ্রাম না পায়, অ্যাক্টিভলি এসব দেখতেন। আমি আর পারিনি। সরিয়ে দাও, পারছো না আবার কি? না না, এসব আজে বাজে কথা ভেবো না প্লিজ। দয়া করে জানিয়ে দাও নৈনিতাল যাওয়া হচ্ছে না। রেডিও মিলনের আজকের নিবেদন অভিক অর্জুন দত্তের লেখা উপমন্যু সিরিজের কাহিনী শেষের কবিতা। উপন্যাসটি 2024 সালের 1 জানুয়ারি বসাক বুক স্টোর্স থেকে প্রথম প্রকাশিত হয়। লেখক শ্রী অভিক অর্জুন দত্ত এবং বসাক বুক স্টোরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। উপন্যাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে অভিক অর্জুন দত্তের উপমন্যু সিরিজের কাহিনী শেষের কবিতা, অন্তিম পর্ব। সন্ধ্যায় অফিসে ঢোকার আগে প্রেস সামলাতে ফোন পেলেন উপমন্যু। ঋতুপর্ণা ফোন করেছেন। উপমন্যু সঙ্গে সঙ্গে ভিড় থেকে সরে গিয়ে ফোনটা রিসিভ করলেন। হ্যাঁ ম্যাডাম বলুন। আপনার সঙ্গে একটা কথা ছিল অফিসার, ফোনে বলা কি ঠিক হবে? দরকার নেই। আপনি কোথায় আছেন? দামানিতে। অসুবিধা হবে? একেবারেই না, আমাকে আধ ঘন্টা দিন, আমি আসছি। ফোন রেখে উপমন্যু লাহিড়িকে ইশারা করলেন। কি ব্যাপার স্যার? স্টুডিও পাড়া, চলো। তোমার কি বাড়ি যাবার কোনো ব্যাপার আছে? তাহলে যেতে পারো। আরে না স্যার, কোনো তাড়া নেই। কি বিয়ে করোনি লাহিড়ি? না স্যার। ওই জন্যই। ঠিক আছে, চলো। লাহিড়ি তড়িঘড়ি জিপে বসলেন। তাঁরা যখন পৌঁছলেন তখন ঋতুপর্ণার শ্যুট শেষ হয়ে গেছে। একটা আলাদা ঘরে বসার ব্যবস্থা করা হলো। ঋতুপর্ণা বললেন, চা বলি? বলুন। চায়ের জন্য বলে এসে ঋতুপর্ণা বসলেন। আরেকটা কথা বলার জন্য ডাকলাম। ফোনে বলা যেত, কিন্তু আমি বুঝতে পারছি না ফোন ট্যাপ হয় নাকি। মানে একটু সেন্সিটিভ ব্যাপার তো। সেন্সিটিভ? তমাল তরুণ নাম শুনেছেন? হ্যাঁ, ডিরেক্টর তো। সম্প্রতি অজানার খোঁজে নামের একটা সিনেমা সুপারহিট হয়েছে না? আপনিও তো আছেন। হ্যাঁ, সুপারহিটের থেকেও বেশি, ব্লকবাস্টার বলা যায়। অ্যাকচুয়ালি ওর সঙ্গে ওই সিনেমার শুটিংয়ের সময় অরুণের একটা হাতাহাতি মতন হয়। অরুণ আমার সঙ্গে ঝামেলা করতে এসেছিল, তমাল সে সময় এসে পড়ে। অরুণ হাত চালিয়ে দেয়। পরে তমাল আমাকে বলেছিল ওর কোনো আত্মীয় আছে পুলিশে, তাকে দিয়ে গাঁজা কেস দেবে অরুণকে। আমি বাধা দিয়েছিলাম। আমার মনে হয়েছিল তমাল ওই অপমানটা কিছুতেই ভুলতে পারছে না। গাঁজা কেস দেবে? তো সেটা আপনাকে বলছিল কেন? আমারও তাই মনে হয়েছিল। সম্ভবত সম্মতি চাইছিল। আমি রাজি হলেই হয়তো দিত। সমস্যা হলো, আপনি যদি ওকে এই ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে ওর সন্দেহ কিন্তু আমার উপরেই আসবে। তমাল আমার ভালো বন্ধু, ডিসেন্ট ছেলে, একটু বেশি এই যা।
কোনোভাবে ব্যাপারটা... হাতাহাতিটা সবার সামনেই হয়েছিল, তাই তো? হ্যাঁ, তা হয়েছিল। ওর ফোন নাম্বারটা আমাকে দিন। সেটা যে আপনি দিয়েছেন সেটা আমি বলবো না, চিন্তা নেই। আর আপনি ভাববেন না এ কথা আপনি আমাকে বলেছেন ও জানতে পারবে না। বুঝতেই পারছেন। না না, একেবারেই চিন্তা করবেন না। ঋতুপর্ণার থেকে তমাল তরুর ফোন নম্বরটা নিয়ে ফোনে সেভ করে উপমন্যু বললেন, আর কিছু মনে পড়ছে? ছোটোখাটো কোনো ব্যাপার? আমার রিক্রুট করা একজন ডিটেকটিভ আছে, ওকে আমি অরুণের খবরাখবর নেওয়ার জন্য রেখেছিলাম। অরুণ কোথায় যাচ্ছে, কি করছে, সে সমস্ত খবর আমাকে দিত। অম্বর, আসলে অরুণকে নিয়ে আমি খুব ওয়ারিড ছিলাম, যেভাবে টাকা ওড়াচ্ছিল। অম্বরকে চিনি, বাচ্চা ছেলে। আপনি আইন বহির্ভূত কিছুই করেননি, কারো ব্যাপারে চিন্তা করতেন বলেই খবর নিতেন, এতে সমস্যা হবে না। নিন, চলি আজ। টেক কেয়ার, গুড নাইট। গুড নাইট। গাড়িতে ফিরে উপমন্যু তমাল তরুকে ফোন করলেন। প্রথমে তমাল তরু ধরলেন না, পরের বার একজন ফোন তুলে বলল, কে বলছেন? সিআইডি থেকে বলছি। তমাল তরু বাবু বলছেন? কয়েক সেকেন্ড নীরবতা, তারপর অন্য একটা কণ্ঠস্বর বলল, হ্যাঁ বলুন। আপনার সঙ্গে একটু কথা ছিল, সময় দেওয়া যাবে? কি ব্যাপারে? অরুণ মুখার্জি মার্ডার কেস। তাতে আমি কি করব? রুটিন কথাবার্তা, বেশিক্ষণ নেব না। কাল টাইম হবে? এখন কথা বলবেন? আমার এসব টেনশন পোষায় না। লোকেশন পাঠালে আসতে পারবেন? শিওর। থ্যাংক ইউ। বিচ্ছেদের পরেও অম্বরকে অরুণের পেছনে পাঠানো, ইন্টারেস্টিং ব্যাপার লাহিড়ি। মেয়েলি কৌতূহল নাকি সত্যি কেয়ার করতেন? স্যার, বিয়ে জিনিসটা খুব ভয়ের দেখছি, চাপ লাগছে এবার। আমি জানতাম ডেকে পাঠানো হয় আপনাদের দপ্তরে, এরকম বাড়িতে আসার ব্যাপারটা... ডেকে পাঠানো হয়? আপনি সেটা চাইলে তার ব্যবস্থা করতে পারি। না না না, ঠিক আছে ঠিক আছে, আমি সব রকম সহায়তা করতে রাজি আছি। আমার তো কোনো ব্যাপার না। সত্যি কথা বলতে আমার একটু খারাপই লেগেছে, লোকটার সঙ্গে একটা ছোটোখাটো ঝামেলা হয়ে গেল। হ্যাঁ, সেই ব্যাপারেই জানতে এসেছি। কি হয়েছিল? দেখুন, কাজের ব্যাপারে আমার কোনো রকম বাধা ভালো লাগে না। সেদিন ঋতু দেরি করছিল, আর আমি ডাকতে যেতেই অরুণ অসভ্যতা শুরু করলেন। ওই সময়টা একটা সেন্সিটিভ সময়, কাজের সময় কেউ এরকম করলে আমার মাথা ঠিক থাকে না। কিন্তু উনি যে আমার গায়ে হাত তুলতে পারেন আমি ভাবতেই পারিনি। এমন সময় 4-5 বছরের একটি বাচ্চা হাঁটতে হাঁটতে ড্রয়িং রুমে প্রবেশ করল। এক মিনিট দাঁড়ান, আমার ছেলে চলে এসেছে, ওকে দিয়ে আসি। বাচ্চাটাকে কোলে নিয়ে ঘরের ভেতর দিয়ে এসে তমাল তরু বসলেন। সবে একটু দাঁড়াতে চেষ্টা করছি আমি, একটা দুটো কাজ সাকসেস পেয়েছে, এর মধ্যে যদি এসব উটকো ঝামেলা চলে আসে, বুঝছেন তো? অরুণবাবুর গান শোনেন আপনি? আমার বাবা মা খুব রবীন্দ্রসঙ্গীত শোনেন, ওরা শুনতেন। আমার কোনো কালই অরুণের গান খুব একটা ভালো লাগে না। আর সেদিনের ঘটনায় আপনার মনে কোনো প্রতিশোধ স্পৃহা আসেনি? মনে হয়নি এবার শায়েস্তা করতে হবে অরুণকে? এত সাহস পায় কি করে? হ্যাঁ মানে তা তো হবেই, আফটার অল আমিও তো মানুষ। আমার জায়গায় যে কেউ থাকলে তারও তাই হতো, আপনারও হতো। কিন্তু তাই বলে আমি অত এক্সট্রিম কিছু করব না। সেটা ভ্যারি করে কার রাগ কত দূর অবধি যেতে পারে সেটার উপরে। আপনার এখন কোনো কাজ নেই? না, এই মুহূর্তে কিছু নেই। একটা কাজের ব্যাপারে কথা হচ্ছে, লাস্ট প্রজেক্টটা হিট হয়েছে, তাই ডিম্যান্ড আছে আপাতত। কাউকে সন্দেহ হয় অরুণবাবুর কেসে? আমার সেরকম স্পেসিফিক্যালি কিছু মনে হয় না, তবে উনি বেশ ভালনারেবল হয়ে গিয়েছিলেন। আমার মতো অনেককেই রাগিয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে কেউ কিছু করেছে কি না সেটা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। অ্যাকচুয়ালি আমি ভাবতেও চাই না। আমি দেখেছি, কারো সম্পর্কে বেশি ভাবতে গেলে আমি আর নিজের কাছে মন দিতে পারি না, সেটা আমার পক্ষে ক্ষতিকর। ওকে, আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। চলি, গুড নাইট। দেখুন অফিসার, মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। আপনি যখন ফোন করলেন তখন একটু ঘাবড়েই গেছিলাম। বুঝতেই পারছেন, সবেই নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করছি। এখন যদি কোনো উটকো ঝামেলায় পড়ে যায় তাহলে তাহলে খামোকা কত আজে বাজে সমস্যা তৈরি হবে। তা তো ঠিকই। ঋতুপর্ণার সঙ্গে কি আপনার এই কাজের সূত্রেই আলাপ? আগে হ্যাঁ, স্পেসিফিক্যালি এই কাজটার সময়। তবে ঋতুপর্ণা বাকিদের মতো না, ও রিজার্ভ থাকে, নিজের কাজের বাইরে কোনো বাজে কথা বলে না। আমার এরকম কাউকেই দরকার ছিল। সময় ঠিক নেই, কাজে এসে ফালতু ফোনে কথা বলে সময় নষ্ট করে যাবে,
এরকম কেউ থাকলে সমস্যা বাড়ে, আর আমিও মেজাজটা ঠিক রাখতে পারি না। আনফর্চুনেটলি সেদিন অরুণ এসে আমার মানসিক শান্তিটা একেবারে নষ্ট করে দিয়েছিল। কি আর করা যাবে। তমালতরুর ছেলে আবার চলে এসেছিল। তমালতরু রেগে গিয়ে চিৎকার করা শুরু করলেন। আরে বাবু আবার বাইরে চলে এসেছে, কি করছো তোমরা? পাপিয়া, এই পাপিয়া! কেমন দৃষ্টিকটুভাবে চিৎকার করছেন তমালতরু। উপমন্যু আর দাঁড়ালেন না। রাত 11:30। পিয়ালি ফোন করছেন। উপমন্যু ধরলেন। বলো। আজ কত রাত হবে কিছু জানালে না তো? আরো 1 ঘন্টা ধরে নাও। ঠিক আছে। ফোন রাখলে লাহিড়ী বললেন, অম্বর এখানেই আসবে বলেছে তো স্যার? হ্যাঁ আসছে বললো তো। ওর বাড়ি গেলেই তো হতো। ও চাইছে না, না চাইলে জোর করা ঠিক না। হতে পারে বাড়িতে গেলে সমস্যা হবে। টালিগঞ্জে সুলভের সামনে গাড়ি দাঁড় করিয়েছেন উপমন্যু। বেশি দেরি হলো না, বাইক নিয়ে হাজির হলো অম্বর। উপমন্যুকে দেখে বাইক দাঁড় করিয়ে প্রায় ছুটে এলো। আমি জানতাম স্যার আমার ডাক পড়বে, তৈরি ছিলাম। তা এত দেরি করলে কেন? আমার ফোনের অপেক্ষায় ছিলে? ঋতুপর্ণা যদি তোমার নাম বলতেন। স্যার আমাকে টাকা দিয়ে রাখা হয়েছে, আমি কি করে ক্লায়েন্টের বিনা অনুমতিতে আপনাকে ফোন করি বলুন? তা ঠিক। না এবার বলো দেখি, অরুণের ব্যাপারে কি কি জেনেছিলে, আর খুনের সময় বা তুমি কোথায় ছিলে? খুন তো সকালের দিকে হয়েছে, আমি তো রাতের অ্যাক্টিভিটি ট্র্যাক করতাম স্যার। মানে কোন মেয়েকে নিয়ে উঠলো, কোথায় গেল, এসব খবর কালেক্ট করে ম্যাডামকে পাঠিয়ে দিতাম। যেদিন খুন হলো তার আগের রাতে 12টা অবধি কোনো অ্যাক্টিভিটি না দেখে আমি বাড়ি চলে যাই। কেন 12টা অবধি কেন? এটাই প্যাটার্ন ছিল স্যার। রাত 11টা নাগাদ ওর বাই উঠতো, তারপর খবর চলে যেত। ধরে নিন 11:30 12টার দিকে হয় মেয়ে ঢুকতো, নয় নিজে বেরিয়ে গিয়ে কাউকে না কাউকে তুলে আনতো। 12টা অবধি কিছু না হলে রাতে আর নড়তো না। বুঝলাম। তুমি কি করে জানলে সকালেই খুন হয়েছে? রাত 12টা অবধি হয়নি সেটা তো জানি, আমি জানালায় ছায়া দেখেছি অরুণবাবুর। খাবার আনিয়েছিলেন, রাতে বেরিয়ে পাড়ার কুকুরদের খাবারও দিয়েছিলেন। কুকুরদের রেগুলার খাবার দিতেন? হ্যাঁ স্যার। পোস্টমর্টেম রিপোর্ট এসেছে স্যার, সকাল 5টা থেকে 7টা বলছে। গুলি করেই মারা হয়েছে, শরীরে আর কোনো চিহ্ন নেই। ওকে অম্বর, যা বুঝতে পারছি ভোরের দিকে তুমি থাকলে সিসিটিভি না থাকার সমস্যাটা আমাদের হতো না। তোমার না থাকাটাই সমস্যা হয়ে গেছে। বা তুমি হয়তো ছিলে, আমাদের বলতে চাইছো না। কি ছিলে নাকি? না স্যার, কি যে বলেন, আমি তখন বাড়ি চলে এসেছিলাম। আপনি ওই দিন আমাদের পাড়া সিসিটিভি রেকর্ড চেক করে দেখুন, এর থেকে বড় প্রমাণ আর কি হয় বলুন? শুধু ডিটেকটিভগিরি, অর্থাৎ এর ওর তার পেছনে লোক লাগিয়ে যে টাকা পাওয়া যায় সেটা দিয়ে চলে যায় বলো? অন্য কোনো কাজ করতে হয় না? স্যার আর যাই করি, চুরি ডাকাতি খুন এসব অন্তত আমি করব না। আপনি আমাকে ঘাবড়ে দিচ্ছেন স্যার। আসলে কেসটা অদ্ভুত একটা কেস হয়ে গেছে। আমি শুধু পসিবিলিটিগুলো চেক করছি। হতেই পারে ঋতুপর্ণা ম্যাডামের হাজব্যান্ডের উপর এত রাগ ছিল, হতে পারে ওর ক্যারিয়ারে অরুণ এতটাই এফেক্ট করেছিলেন যে উনি শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ওকে সরিয়ে ফেলার ব্যাপারে মনস্থির করে তোমাকে দায়িত্ব দেন। হয় তুমি, নয় তোমারই যোগাযোগ করা কোনো এজেন্সির লোক। না না স্যার, ভুল ভাবছেন। ঋতুপর্ণা ম্যাডাম ওসব ভাবতে যাবেন না, উনি ঝামেলা পছন্দই করেন না তেমন। তাই ম্যাডামকে খুব চিনে ফেলেছো বলে মনে হচ্ছে? তা তো স্যার চিনেছি খানিকটা, শুধু অরুণবাবুকেই চিনতে পারিনি। মানে? রোজ সকালে উঠে নিজের সঙ্গেই নিজে বাজি ধরতাম, আজ কাকে ডাকবেন, প্রত্যুষা না অঙ্গিরা, নাকি আজ সঙ্গীতা আসবেন। কোনো দিনও জিততে পারিনি স্যার, হয় কাউকে ডাকেনি, নয়তো আমার গেস মেলেনি। এইসব নিয়ে কে বাজি ধরে? আমি ধরি স্যার। অদ্ভুত টাইপের লোক একটা, শেষের দিকে মহিলা ছাড়া আর কিছুই চিনতেন না। বেঁচে থেকে কি হতো বলুন তো? একদিকে ভালোই হয়েছে, সোসাইটির প্রতি তো কোনো কন্ট্রিবিউশন ছিল না। তার কারই কোনো কন্ট্রিবিউশন আছে? যাকে বাদ দাও, বাড়ি যাও, আর কিছু মনে পড়লে ফোন করবে। পিয়ালি জেগে বসেছিলেন। উপমন্যু লজ্জিত মুখে ঘরে ঢুকে বললেন, কেন যে জেগে থাকো? অভ্যেস হয়ে গেছে। তোমার খবর কি? নৈনিতাল যাওয়া হচ্ছে না হচ্ছে না? জানি না, এখনো ঘোর অনিশ্চয়তাময়, মেঘে ঢাকা ব্যাপার সেবার বলতে পারো। বোঝো, এদিকে আমি সোয়েটার গোছাচ্ছি। না সেটা গোছাবে না কেন, গুছিয়ে রাখো। খাও আগে।
তারপর দেখা যাবে। উফ, যত ঝামেলা, রিটায়ার করেও শান্তি দিল না লোকটা। উপমন্যু হাসতে হাসতে ফ্রেশ হয়ে খেতে বসলেন। পিয়ালি বললেন, লোকটা একেবারে সুবিধের না, তাই না? খবরে অনেক কিছু দেখাচ্ছে জানো। কে যে সুবিধের তাই তো বুঝতে পারছি না। তুমি আবার হেয়ালি করে কথা বলছো কেন? সোজাসুজি বলতে পারছো না? অদ্ভুত একটা কেস এটা। দেখতে সোজা লাগছে কিন্তু একেবারেই সোজা না। তুমি এই কথা বলছো? আর তাই তো দেখছি। ঠিক আছে, দেব না, দেখা যাক কি করা যায়। দেখো, নৈনিতাল না হলে না হোক, কিন্তু তুমি পারবে না এটা আমি মেনে নিতে পারবো না। তুমি তাড়াহুড়ো করো না। আমি কোনো প্রেশার দিয়ে ফেলছি নাকি? আরে না না, সেসব ভেবো না। পিয়ালি আর কিছু বললেন না। খাওয়া শেষ হয়ে গেলে উপমন্যু নিজের ঘরে গিয়ে নোটবুক খুললেন। নোটবুকে লিখলেন, তমাল তরু রাগ নিয়ন্ত্রণ করতে পেরেছে? যদি না পারে তাহলে কি অরুণকে একবারে মেরে ফেলবে? মারলে ওর লাভ কি? 2, ঋতুপর্ণার কি গোপন কোনো সম্পর্ক আছে? মিডিয়া সেটা দেখাচ্ছে। যদি সত্যি সম্পর্ক থাকে তাহলে কে সে? 3, হেমন্তকে একটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিল। 2 লক্ষ টাকার একটা ফাঁক থেকে গেছে। হেমন্ত ঠিক কতটা এগোয় টাকা তোলার জন্য? কাদের ইউজ করে? লেখাটার দিকে চুপ করে চেয়ে রইলেন উপমন্যু। আরও অনেক প্রশ্ন ভিড় করে আসছে তার মাথায়, কিন্তু এখনই সেগুলো লিখতে ইচ্ছে করছে না। নোটবুক রেখে চোখ বুজলেন তিনি। ঘুমিয়েও পড়লেন প্রায় সঙ্গে সঙ্গেই। শেষ রাতের দিকে ঘুমটা ভেঙে গেল। উঠে বসে রইলেন কিছুক্ষণ। তৈরি হয়ে নিজের বাইক নিয়ে যখন বেরোলেন তখন ভোর 4:30। শহর ঘুমোচ্ছে। শেষের কবিতার সামনে এসে বাইক বন্ধ করলেন। বাড়িটা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। অম্বর কোন জায়গা থেকে অপেক্ষা করত? অম্বরকে নিয়ে আসা দরকার ছিল এখানে। কতক্ষণ দাঁড়াতো? গেটের চাবি নিয়ে এসেছিলেন। চাবি খুলে গেট দিয়ে ঢুকলেন। ঢুকে বাড়ির গেটের সঙ্গে দূরত্বটা মাপার চেষ্টা করলেন। ভোর হচ্ছে। উপমন্যু ভালো করে চারিদিক তাকিয়ে আর একবার গেটের দিকে তাকালেন। গেট থেকে বাড়ির সদর দরজা অবধি 3-4 বার পায়চারি করলেন। তারপর ছাদের দিকে লক্ষ্য করলেন। বাড়িটার সঙ্গে বাড়িটাকে ঘিরে থাকা প্রাচীরের দূরত্ব সব দিকে সমান। যে খুন করেছে সে প্রাচীর টপকে বাড়ির পেছন দিক দিয়ে পালাতে পারে। সেক্ষেত্রে সদর দিয়ে বেরিয়ে তাকে পেছনের দিকে যেতে হবে। পেছনের দিকের প্রাচীরটা অবলীলায় টপকে ওদিকের রাস্তায় নামলেন তিনি। সরু রাস্তা পেরিয়ে আর একটা বাড়ি শুরু হচ্ছে। সরু রাস্তাটা বাড়িটাকে ঘিরে আছে। সেই বরাবর হাঁটতে হাঁটতে আবার গেটের কাছে পৌঁছে গেলেন তিনি। ফোন বের করে অম্বরকে ফোন করলেন। অম্বর ঘুম চোখে ফোন ধরল। হ্যালো অম্বর। হ্যাঁ স্যার। হ্যালো স্যার। আমাকে একটা কথা বলো তো, তুমি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে নজর রাখতে? বাড়ির সামনে না পেছনে? এত ভোরে স্যার? আমি আসলে এই বাড়িতে দাঁড়িয়ে আছি। তুমি কোথায় দাঁড়াতে বোঝাতে পারলে বলো, নয়তো চলে এসো। এত ভোরে স্যার? হ্যাঁ, আমি আসতে পারলে তুমিও পারবে। এসো, নাকি বলবে? গেটের উল্টো দিকের ফুটে একটা গুমটি আছে স্যার। রাত 10টার পর বন্ধ হয়ে যায়। ওখানেই লুকিয়ে থাকতাম। উপমন্যুর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ঠিক আছে, ঘুমো। আমার কি জেল হবে নাকি স্যার? ঘুমো ঘুমো। ফোন রেখে আবার কিছুক্ষণ হাঁটাহাঁটি করলেন। একটা সময় থমকে গিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। একটা নাম্বার ডায়াল করা শুরু করলেন। ও প্রান্ত ফোন ধরতেই উপমন্যু বললেন, রূপা বলছো? হ্যাঁ, দিদিকে দিচ্ছি। দাও। পূর্ব কথা। হেমন্ত টাকা গুনছিল। সাধন এসে দাঁড়ালো।
একাই এসেছে। সাধনকে দেখে হেমন্ত বলল, কিরে, শিল্পী টাকা দেয়নি? না দাদা, ছিল না। কোন মাগিকে নিয়ে নাকি দমদম গেছে। ফোন করলাম যখন, প্রথমে ধরছিল না, তারপর প্রায় 8 ঘন্টা পর ফোন করে বলল 7-8 জন নিয়ে যা, রাতে গেট আটকে রাখ, যেন ঢুকতে না পারে। পাড়ার লোক জড়ো করে ফেল, সব শিখিয়ে দিতে হবে নাকি? নতুন শিখছিস? মাথা চুলকে সাধন বলল, আমার বাপ এ লোকের গান শুনতো দাদা, রোজ সকালে গান চালিয়ে দিত। একে চমকাতে কেমন লাগে দাদা। কি গাছে বলে তোর বাপ রবীন্দ্রসঙ্গীত শোনে বলে কি সারাদিনই গান শুনে বেড়ায়? তাহলে তুই আর তোর 4টে ভাই বোন কি আকাশ থেকে পড়লি রে? হ্যাঁ, বলছিলাম শ্যামলকে পাঠাও না দাদা, আমি একটু চাপে পড়ে যাই। না, তুই যাবি, তুই চমকাবি, আমি আর কাউকে পাঠাবো না। আমি দেখতে চাই কি কাজ শিখেছিস তুই। এই তো বিয়ে করেছিস, তা তোর বউয়ের কাছে তো তুই যাস, শ্যামল যায় কি? হ্যাঁ যায় না দাদা। তাহলে তুই যাবি, আমি আর কোনো কথা শুনবো না। ঠিক আছে, যাচ্ছি, ভেবো না। মনটা এমনিই খারাপ ছিল সাধনের। বাপটা কিছুদিন আগেই মরেছে। বাপের স্মৃতির মধ্যে এই গানগুলো এখনো আছে। সেই লোকটাকে চমকাতে কেমন কেমন লাগে ওর। অন্য কেউ হলে কিছু হতো না। এই লোকটার গলা শুনে ঘুম ভেঙেছে। বাবার স্মৃতির মধ্যে এই লোকটার গলাও মিশে আছে। কিন্তু এ একেবারে পেটের ব্যাপার। সেন্টিমেন্ট দিয়ে তো আর পেট চলে না। রাত 9টা থেকে লোকটার বাড়ির সামনে অপেক্ষা করছিল সে। 8-9টা ছেলে জুটিয়েও নিয়ে এসেছিল। গাড়িতে সামনের সিটে একটা মেয়ে বসে আছে। গাড়ি গেটের সামনে দাঁড় করিয়ে অরুণ গেট খুলে নামতেই তাকে ঘিরে ধরল তারা। অরুণ বিরক্ত মুখে বললেন, হেমন্ত পাঠিয়েছে তো? হ্যাঁ, কবে দেবেন? আর গিয়ে বলে দাও কাল নিয়ে যেতে। এভাবে পোষা কুকুরদের যেন না পাঠায়, আমি ঠিক দিয়ে দেব। সাধন হকচকিয়ে গেল। অরুণ যে ওকে এই উত্তর দেবে তার প্রত্যাশা ছিল না। কিন্তু এই লোককে তো সে অন্যরকম ভেবেছিল। সে আসতে চাইছিল না, আর সেই লোকটা ওকে কুকুর বলে দিল। এত সাহস! এই শুয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে কুকুর বললি? কেন রে, কেন? তুই কে? হ্যাঁ, তুই কে? রাস্তার কুকুরদের অধম তুই। এই শুয়ারের বাচ্চা, গুন্ডামি করে খাস, লজ্জা লাগে না? চল ফাট ফাট। আসলামরা টেনে ধরল বলে, নইলে সমস্যা হয়ে যেত। গটগট করে হেঁটে গেট খুলে গাড়িতে উঠে গাড়ি নিয়ে ঢুকে গেলেন অরুণ। সাধনের মাথায় তখন রক্ত উঠে গেছে। তাকে শান্ত করতে হেমন্তকে ফোন করতে হলো। তা তোকে যখন বলেছে কালকে টাকা দিয়ে দেবে, তুই ঝামেলা করতে গেলি কেন? আমাকে কুকুরের বাচ্চা বললো দাদা। কেন বলবে? আমার বাবা ও রবীন্দ্রসঙ্গীত শুনতো, আর ও আমাকে কুকুর বলে দেবে? আমি লাশ নামিয়ে দেবো দাদা। চুপচাপ চলে আয়, অনেক হয়েছে। এরকম হলে না তোকে বাদ দিয়ে দেবো আমি। কদিন ধরেই দেখছি তোর কাজে মন নেই। আমি তো ওখানে আসতেই চাইনি, তুমি তো বললে আসতে। যখন ঝামেলা করতে যাচ্ছি আমাকে আটকে দিলে। কাল যদি টাকা না দেয় তখন কি হবে? সে তুই জানিস তখন কি করতে হবে। তখন আমি বাধা দেব না, এখন চলে আয়। সাধন কিছুক্ষণ জোরে জোরে ফোঁস করে ফোনটা কেটে দিল। ওর সাথে থাকা সঙ্গীরা জোর করে ওকে বাইকে তুলে নিয়ে বেরিয়ে গেল। অম্বর ঘাপটি মেরে বসেছিল। গোটা ঝামেলাটার সময় একবারও বেরোয়নি, চুপ করে রেকর্ড করে গেছে। ভিডিওটা ঋতুপর্ণাকে পাঠিয়ে দিল সে। বর্তমান সময় সকাল 7টায় বাড়ি ফিরে এলেন উপমন্যু। পিয়ালি উঠে গেছিলেন। উপমন্যুকে ঢুকতে দেখেই বললেন, শেষ রাতে কেস সলভ করে দিলে নাকি? লাহিড়ির জন্যও চা বসাও, ওকে ডেকেছি। ঠিক আছে, এখনই আসবে। হ্যাঁ। পিয়ালি রান্নাঘরে গেলেন। উপমন্যু টিভি চালালেন। খবরের চ্যানেলে অরুণের কেস নিয়ে উত্তেজনা কমেছে কিছুটা। কোথায় যেন একটা বোমা পড়েছে, সেই নিয়েই এখন মেতেছে এরা। লাহিড়ি এসে গিয়েছিলেন। উপমন্যু দরজা খুলে লাহিড়িকে ড্রয়িং রুমে বসালেন। বসেই লাহিড়ি জিজ্ঞেস করলেন, আপনি এভাবে হুট করে বেরিয়ে গেলেন? হ্যাঁ, অনেকগুলো ব্যাপার দেখার ছিল, কিছু দ্বিধা ছিল, সেটা কেটেছে। নাও চা খেয়ে নাও, আমরা হেমন্তর বাড়ি যাব। তাহলে হেমন্তই কি করেছে ব্যাপারটা বলে মনে হচ্ছে? না না, আমি অন্য কাজে যাব।
হেমন্ত টাকা বের করার পুরো পদ্ধতিটা আমার জানা দরকার। না জানলে অনেক কিছু অজানা থেকে যাবে। কারা কারা ওর রিকভারি এজেন্ট না জানলে কি করে হবে? তা ঠিক, ওর বাড়ি লেক টাউনে, ঠিকানা আমার কাছে আছে। চলুন তাহলে। দাঁড়াও দাঁড়াও, চা না খেয়ে যাওয়া যাবে না। লাহিড়ী আর কিছু বললেন না। চা খেয়ে হেমন্তর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন দুজনে। হেমন্ত বাড়িতেই ছিল। দরজা খুলে তাদের দেখে আগের মতোই সেকেন্ডের জন্য ঘাবড়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই স্বাভাবিক হয়ে গেল। আসুন স্যার। হ্যাঁ, এই গরিবখানায় এত সকালে কিছু হয়েছে নাকি? আগে বলো, অরুণের রিকভারি এজেন্ট কারা ছিল? কেন স্যার, ওদের সন্দেহ করছেন? আমার ছেলেরা কিছুতেই এসব করবে না স্যার। আমাদের কাজ খুন করা না স্যার। লোন ডিফল্টারদের আমরা ভয় দেখাই। শুধু ভয় দেখাও? এটা আমাদের বিশ্বাস করতে হবে? ঠিক আছে স্যার, আমি এই ব্যাপারে কোনো ঝামেলা করতে চাইছি না। সাধন ছিল, ওর সঙ্গে একটা ছোটোখাটো ঝামেলা হয়েছিল। আমি আগে বলিনি, বলে রাখি, নইলে আমাকে ফালতু কেস দেবেন। কোথায় সে? থাক না স্যার, কিছু হয়নি স্যার। অরুণবাবু পরের দিনই টাকা দিয়ে দিয়েছিলেন, তো ব্যাপারটা ওখানেই মিটে গেছে স্যার। ঠিক আছে, ওকে ফোন করো। নামটা সাধন বললে তো? আসতে বলো এখানে। ও তো দিল্লি গেছে, দিন 5 হলো স্যার। দিল্লি গেছে? হ্যাঁ। ও, তার মানে যেদিন খুন হয়েছে সেদিন দিল্লিতে ছিল বলছো তো? হ্যাঁ, ছিল না স্যার, এখনও আছে। বুঝলাম, তাহলে ঠিকানাটা দাও। ও বস্তিতে থাকে স্যার। আপনি খামোখা গিয়ে কি করবেন? আমি ফোন করে দিচ্ছি, ও ফিরলেই আপনার সঙ্গে দেখা করে নেবে। আমি সর্বত্রগামী, দরকারে দিল্লিও চলে যাব। ঠিক আছে, তোমার ঠিকানা দিতে হবে না, তুমি ওর বাড়ি নিয়ে চলো। ঠিক আছে স্যার, চলুন। উল্টোডাঙার বস্তির মধ্যে দিয়ে মুখে রুমাল চাপা দিয়ে হাঁটছিল হেমন্ত। স্যার, কোনো দরকার ছিল না স্যার, ও তো আসতোই একদিন। চুপ করে চলো, কথা কম। হেমন্ত আর কিছু বলল না। শেষে একটা ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়ে বলল, এটাই স্যার, ওই দেখুন, দরজা বন্ধ। উপমন্যু দেখলেন দরজায় তালা দেওয়া। তালা ভাঙা কি ঠিক হবে স্যার? না না স্যার, ওসব করতে যাবেন কেন স্যার? এভাবে তালা ভাঙা ঠিক নয়। গরিব হলেও মানুষ তো স্যার, বলুন। হ্যাঁ। উপমন্যু দরজার কাছে গিয়ে তালাটা দেখলেন, পুরনো তালা। হেমন্ত তার ফোন বের করে ফোন করতে গেল, কিন্তু তার আগেই উপমন্যু হেমন্তের ফোন কেড়ে নিয়ে বললেন, সাধন তাহলে পালিয়েছে বা তোমার পরামর্শে গা ঢাকা দিয়েছে, তাই তো? না না স্যার, আমি অত চালাকি করতে যাব কেন? কারণ তুমি জানো সাধনের সঙ্গে অরুণবাবুর একটা ঝামেলা হয়েছিল। সাধনকে না পেলে আমাদের তোমাকে আটক করতে হবে। কেন, লোকে কি বেড়াতে যেতেও পারবে না? আপাতত তুমি আমাদের সঙ্গে বেড়াতে চলো, পরে দেখছি কি করা যায়। স্যার, হেমন্তকে আপনি আগের দিন তুই করে বলছিলেন। ছাড়ো তো, এদের আবার ডাক। হ্যাঁ যাদব, তোকে যে খবরগুলো নিতে বলেছিলাম নিয়েছিলি? ঠিক আছে। লাহিড়ী, আমাকে একদিনের জন্য পুরুলিয়া যেতে হবে ব্যক্তিগত কাজে। তুমি রেডার অন রেখো, কেমন? ওকে স্যার। পূর্ব কথা। গাড়িটা নদীর তীরে দাঁড়িয়ে। পেছনের সিটে বসে অরুণ মদ খাচ্ছেন। ফোন বেজে যাচ্ছে তার। অনুষ্ঠান করতে এসেছিলেন টাকা নিয়ে। অনেকটা পথ আসার পর মনে হয়েছে মদ খাবেন, আজ আর গাইবেন না। অর্গানাইজাররা ফোন করে যাচ্ছেন, কিন্তু অরুণ ফোনটা ধরছেন না। ড্রাইভার একটু দূরে ছিল। কোথাও গাইতে গেলে ড্রাইভার নিয়ে যেতেন তখন। একসময় সে ছুটে এসে বলল, স্যার, ম্যাডাম আমাকে ফোন করছেন। কি বলছে? ড্রাইভার কিছু না বলে তার ফোনটা এগিয়ে দিল। অরুণ ফোন ধরে বললেন, কি হয়েছে? তুমি নাকি বাড়ি মর্টগেজ রাখছো? তাতে তোমার কি? তোমার না, আমার কিছু না, কিন্তু তোমার একা মানুষের এত কি খরচা হয়? সে কৈফিয়ত কি এখন তোমার মতো একটা বাজারে মেয়ে ছেলেকে দিতে হবে নাকি? তুমি যদি ভেবে থাকো এসব শুনে আমি রেগে গিয়ে ফোন কেটে দেব, তাহলে তুমি মূর্খের স্বর্গে বাস করছো। শোনো, ও বাড়ি আমি মর্টগেজ রাখতে দেব না।
আর আমি কি না খেয়ে মরে যাব? আমার দেনা কে শোধ করবে? ও আমি দিয়ে দেব, ভেবো না। তোর থেকে কেন নেব? হ্যাঁ, তোর থেকে কেন নেব? তোর টাকায় আমি মুতি। তুই কি ভাবিস তোর টাকা নিয়ে আমি ভাবি? আমি ওই বাড়ি নিয়ে ভাবি। তোমার বাবা অনেক কষ্ট করে বাড়িটা করেছিলেন, প্লিজ ওটা হাতছাড়া করো না। বলছি তো, আমি কি করব না করব তোমার কাছ থেকে কিচ্ছু শোনার প্রয়োজন নেই। তুমি ফোন রাখো। এই সময় ড্রাইভার উত্তেজিত হয়ে এসে বলল, স্যার একটা গাড়ি আসছে, অনেক ছেলেপিলে। আমি টেনে দেবো? মনে হচ্ছে ওই প্রোগ্রামে যাননি, ওরা খবর পেয়ে আসছে। ঠিক আছে ঠিক আছে, চলো। এই নাও তোমার ফোন নাও। ড্রাইভার গাড়িতে উঠে গাড়ি ছোটালো। পেছনের গাড়িটা অনেক চেষ্টা করেও ধরতে পারল না। কলকাতা ঢুকে গেলে ড্রাইভার বলল, স্যার ওরা তো আপনার বাড়ি চেনে। ঠিক আছে, বাড়ি যেতে হবে না, এই সঙ্গীতার বাড়ি চলো। ড্রাইভার তাই করল। সঙ্গীতা বাড়িতেই ছিলেন, শুট ছিল না। অরুণকে দেখে খুশি হলেন। এসো। অরুণ মদের ঘরে কি করবেন বুঝতে না পেরে সঙ্গীতার ঘরে ঢুকে সোফাতেই বেহুশ হয়ে পড়ে গেলেন। ঘুম ভাঙল মাঝরাতে। সঙ্গীতা তার পাশে ঘুমোচ্ছেন। অরুণ ঘুম থেকে উঠে সঙ্গীতাকে ডেকে বললেন, ড্রাইভার ছেলেটা চলে গেছে? হ্যাঁ, কাল তুমি ড্রাইভ করে চলে যাও, বেচারিকে আটকে রাখার দরকার নেই। তা ঠিক। এই ঋতু আমার মাথা খারাপ করে দেবে। কেন, বাড়ি বন্ধ করে রেখেছো, খবর পেয়েছে বুঝি? হ্যাঁ, তুমি কি করে জানলে? তোমার পেছনে লোক লাগিয়েছে তো। তুমি কোথায় যাও, কি করো, সব খবর নাই। মানে? তোমাকে খুব ভালোবাসে এখনো। হ্যাঁ, আমার পেছনে গোয়েন্দা লাগিয়েছে? এত সাহস? সে তোমার বউয়ের সাহস বরাবরই বেশি, নইলে আমার প্রজেক্টে কাঠি করে কখনো? যাকগে, ওসব নিয়ে ভেবো না। বন্ধক না রাখতে চাইলে আমি একজনের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিতে পারি। সে টাকা ধার দেয়, তবে ইন্টারেস্ট বেশি লাগে। আমি যে ফ্যামিলির ছেলে, আমাকে ওসব নিয়ে ভাবতে হয় না। ঠিক আছে, যদি মর্টগেজ ছাড়া লোন দেয় তাহলে কথা বলে দেখতে হবে। কথা বলছি, ভেবো না। ও ভালো ছেলে, সব ব্যবস্থা হয়ে যাবে। শালা নিজে একটা রাস্তার মেয়ে হয়ে গেল, আর আর আমার উপর নাকি নজর রাখতে হয়। হ্যাঁ, লজ্জাজনক ব্যাপার। তুমি অনুমিত্রকে চেনো? হ্যাঁ চেনো? ঋতু আমার রয়্যালটি অবধি ওকে দিয়ে আটকে রেখেছে। তুমি বলো আমার টাকায় আমি খাবো না কি করব সেটা ও কেন ঠিক করবে? এবার আমার টাকা আমি পাচ্ছি না, এরপরে আমি কি করব? যদি আমি আমার রয়্যালটির টাকাটাও না পাই, আমি আমি খাবো কি? ঋতুর সঙ্গে কথা বলো, বসে মেটাও। তাই করব, হ্যাঁ তাই করব। পেছন থেকে ছুরি মারা ওর আমি বের করছি। অসভ্য বেহায়া মেয়ে ছেলে একটা। কালকেই বসো, সকালে উঠে ফোন করো। সকালে না, এখনই করছি। না অরুণ, মাথা ঠান্ডা করো, আমি সকালে মনে করিয়ে দেব। এখন ঘুমো। অরুণ চুপ করে শুয়ে পড়লেন। ঘুমিয়েও পড়লেন মিনিট খানেকের মধ্যে, কিন্তু সঙ্গীতা ঘুমোলেন না, চুপ করে বসে রইলেন। বর্তমান সময়। আমাকে অকারণ আটকে কেন রাখছেন স্যার? আমি কিছু জানলে তো বলবো, বলুন। হ্যাঁ, ব্যবসার দিনটা ফালতু সময় নষ্ট করে দিচ্ছেন স্যার। সাধনের 14 গোষ্ঠীর হিসেব লাগবে আমার। যত তাড়াতাড়ি পাবো তত তাড়াতাড়ি ছাড়বো। স্যার সাধন মারেনি, মারলে আমি আপনাকে বলে দিতাম। সাধনের অরুণবাবুর ওপর রাগ হয়েছিল সত্যি। সে ওর বাবা অরুণবাবুর গান শুনতেন, সাধন ওকে আলাদা সম্মান করত। আমাকে বলতে এসেছিল যে অরুণবাবুর রিকভারিটা ও করবে না, ওর জায়গায় যেন অন্য কাউকে দিই। আমি স্যার ওকে জোর করে পাঠাই। তারপরে অরুণবাবু ফট করে ওকে কুত্তা বলে দিল। সেটা শোনার পর থেকে রেগেছিল। দিল্লিতে ওর মাসির বাড়ি, মাসির মেয়ের বিয়ে ওর অনেক আগে থেকেই আমাকে বলা ছিল স্যার। তাহলে মাসির বাড়ির ঠিকানাটা লাগবে। আমার কাছে কি করে থাকবে স্যার? সাধন কি ধরনের কাজ করে? গায়ে হাত তোলে? না, ওকে গলাবাজি করতে পাঠানো হয়। ওইসব ও পারে না বলেই তো আমার ঝামেলা ছিল। ঠিক আছে, আপাতত আমাদের মেহমানদারিতে থাকো, তোমাকে ছাড়া যাবে না, পরে ভেবে দেখব। হেমন্ত কাতর কণ্ঠে কাকতি মিনতি করতে লাগল। উপমন্যু পাত্তা না দিয়ে বাইরে বেরোলেন। পকেট থেকে মোবাইলটা বের করে অম্বরকে ফোন করলেন।
হ্যাঁ স্যার। তুমি কোথায় এখন? বালিগঞ্জে আছি স্যার, ফ্যামিলির কাজ আছে। আমার অফিসে চলে এসো, আধ ঘন্টা সময় আছে। পরে আসি স্যার, কাজটা সেরে। এখনই এসো। মানে সিরিয়াস কিছু আছে স্যার? আরে এসো বলছি। ফোন কেটে দিয়ে জানালার কাছে দাঁড়িয়ে সিগারেট ধরালেন উপমন্যু। লাহিড়ী বললেন, হেমন্তকে বেশিক্ষণ আটকানো যাবে না স্যার। সেরকম কোনো অভিযোগ তো নেই ওর বিরুদ্ধে, উল্টে আমরাই বরং সমস্যায় পড়ে যাব। জানি, ওকে আধ ঘন্টা পরে ছেড়ে দিও, পরে আবার ধরা যাবে দরকার হলে। আধ ঘন্টা পরে কেন? আরও কিছু বলতে চাইলে বলে যাক, ছেড়ে দিলে তো আর বলবে না। এখানে যতটা চাপে থাকবে বাইরে গিয়ে সে চাপ রিলিজ হয়ে যাবে। তবে ও হার্ড নাট, নিজেও জানে আমাদের হাত পা বাঁধা। দেখা যাক যদি কোনো লাভ হয়। ঠিক আছে, চা বলবো স্যার? বলো। অম্বর ঠিক আধ ঘন্টার মধ্যেই চলে এলো। হাঁপাতে হাঁপাতে এসে বলল, স্যার পুরো ভয় ধরিয়ে দিয়েছেন। কি হয়েছে বলুন প্লিজ। তাড়া নেই, চা খাবে? হ্যাঁ, তা খেতে পারি। ঠিক আছে, একটা কথা বলো তো, অরুণের বাড়িতে যে রিকভারি এজেন্টের হানা হয়েছিল সেটা আমাকে বলনি কেন? আমি ভেবেছি আপনি জানেন স্যার। এটা তো বিরাট কিছু ব্যাপার না। হেমন্তের কাছে টাকা নিয়েছিল, আপনি জানেন তো। আমি নতুন লোক না অম্বর, আমার সঙ্গে এসব করে পার পাবে কি? সত্যি স্যার, আমি বুঝিনি এটা আপনি জানেন না। বেশ, তাহলে দেখছি আমি কি করতে পারি। সেটা জানলেই মনে হয় আপাতত কাজ হয়ে যাবে। দেখছি কি করা যায়। স্যার 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 শুনুন, রেগে যাচ্ছেন কেন? সেদিন ভিডিও করেছিলাম স্যার, পাঠাচ্ছি। বলছিলে না কেন? হ্যাঁ, কিসে আটকাচ্ছিল? ঋতুপর্ণা বারণ করেছিলেন? অম্বর উত্তর না দিয়ে মাথা নিচু করল। কেন বারণ করেছিলেন? জানি না স্যার, সেদিনই বলেছিল ভিডিওটা যেন কোথাও না ছড়ায়, তাই ভাবলাম আপনাকেও দেওয়া যাবে না। খুনের পরে বলেছিলেন না খুনের আগে? আগে স্যার। তোমার কি মনে হয় কারণটা কি? ফ্যামিলি প্রেস্টিজ বা ম্যাডামের প্রেস্টিজ হবে। ভয় পাচ্ছেন হয়তো মিডিয়াতে যাবে। তুমি খুব ভালো করে জানো যে আমাকে দিলে মিডিয়াতে যাবে না, জানো না? হ্যাঁ স্যার, জানি। তবে প্রফেশনাল এথিক্স স্যার, আর কোনো কারণ নেই। পাঠাও ভিডিওটা। পূর্ব কথা। অরুণ বাবু বলছেন? বলছি। স্যার, আপনাকে একটা খবর জানানোর জন্য ফোন করেছিলাম। আগামী 31শে মার্চ আপনার যে প্রোগ্রামটা ছিল রবীন্দ্র ভবনে, সেটা ক্যান্সেল করা হয়েছে। মানে কেন? স্যার, আমি পরে আপনাকে ফোন করে জানাচ্ছি ডিটেলসে, এখন সবটা বলা যাবে না। ফোনটা কেটে গেল। অরুণ গুম হয়ে বসে রইলেন। রবীন্দ্র ভবনের অনুষ্ঠানের জন্য তাকে বুক করা হলো, চুঁচুড়োর প্রোগ্রামটা ক্যান্সেল পর্যন্ত করে দিলেন তিনি। এখন কেমন একটা রাগ হচ্ছে, অসহ্য তীব্র রাগ। অথচ কি করবেন বুঝে উঠতে পারছেন না। এই রকমই হয়, সব জায়গায় এরকম হয়। ওরা ভেবেছে এইভাবে তাকে দমিয়ে রেখে দেবে। এত সস্তা সেটা, এত সহজে তাকে পায়ের তলায় পিষে ফেলা যায়। বেশ সেজেগুজে বেরোচ্ছিলেন ঋতুপর্ণা। অরুণ ড্রয়িং রুমের সোফায় বসেছিলেন। ঋতুপর্ণাকে বেরোতে দেখে বললেন, কোথায় যাচ্ছ? রথিনদার ওখানে। তোমাকে বললাম না কাল রাতে আমাকে কেমন লাগছে। অরুণ ঋতুপর্ণাকে আগাপাস্তলা একবার দেখে নিলেন। বগল দেখা যাচ্ছে তোমার। বগল দেখাতে ভালো লাগে লোককে। মানে বগল কোথায় দেখালাম? ওরকম দেখানো যায় নাকি? নিজে বোঝো না কি দেখা যাচ্ছে। কোথাও যেতে হবে না তোমায়, ঘরে যাও, সব বন্ধ। মানেটা কি? আমি তো বলেছিলাম তোমাকে আমি যাব, আর তোমাকে বলে যেতে হবে নাকি? সেসব কবে থেকে হলো? আমার বাড়িতে থাকলে তো আমাকে বলেই যেতে হবে। আমাকে না বলে যাবে নাকি? তোমার বাড়িতে থাকি মানে কি তুমি আমার গলার উপর পা তুলে নাচবে? আমি তোমার কৃতদাসী নই। আমাকে তুমি কি মনে করো বলো তো? হ্যাঁ, বাঁদর কিনে এনেছো বাঁদর নাচ নাচাবে বলে? যা মনে করি বেশ মনে করি। তুই বাইরে গিয়ে পর পুরুষের সামনে স্লিভলেস পরে নাচবি আর আমি সেটা বসে বসে দেখবো? আমি নাচতে যাচ্ছি কে বলেছে তোমায়? হ্যাঁ, এত ডিমিন করে কথা বলছো কেন? কোথাও যাবি না তুই, ঘরে যা, ঘরে যা। অরুণ ঋতুপর্ণাকে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে যেতে লাগলেন। লাগছে তো আমার। ছাড়ো আমায়, কেন এরকম করছো? শোনো শোনো,
তোমার কি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমি তোমাকে চিনতে পারি না আজকাল। তুমি তো এরকম ছিলে না অরুণ। আমার কথা শোনো, আমার কথা শোনো, এটা একটা রোগ, চিকিৎসা করা উচিত তোমার। রোগ? হ্যাঁ, রোগ না? আমাকে পাগল বলছিস? আমি পাগল? আমি পাগল? তুই জানিস আমি কত বড় একজন মানুষ, কত লোক আমাকে সম্মান করে? তোর এত বড় সাহস হয় কি করে আমাকে এসব বলার? ঋতুপর্ণা কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু অরুণ ঋতুপর্ণাকে ঘরের ভেতর ঠেলে ফেলে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিলেন। যা, এখানেই থাক। অরুণ, দরজা খোলো প্লিজ। অরুণ, আমার সঙ্গে কথা বলো মন খুলে। অরুণ, বলো বলো না তোমার কি হয়েছে। অরুণ, অরুণ। অরুণ দরজা খুললেন না। পায়চারি করতে করতে একা একা গজরাতে লাগলেন। মুখার্জি বাড়ির বউ, সে নাকি স্লিভলেস পরে বাইরের লোককে পগল দেখাতে যাবে। সাহস কত! হ্যাঁ, এত সাহস! আমি গলা টিপে মেরে দেব তোকে। এ বাড়ি থেকে তোর লাশ বেরোবে শুধু, বুঝেছিস? কত বড় সাহস! হ্যাঁ, কত বড় সাহস! হ্যালো দাদা, এই বলছি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এই আপনার প্রোগ্রামটা ক্যান্সেল হয়নি, পোস্টপন্ড হয়েছে। কেন রে? দাদা বললেন পরের দিন কি আপনার সময় হবে? 7টার প্রোগ্রামটা রিশিডিউল করা হয়েছে। আমাকে কি ফেলনা মনে হয় নাকি তোদের? সেদিন সিরিয়ালের অ্যাক্টরদের একটা প্রোগ্রাম আছে বলেই এই সমস্যাটা হয়েছে। সিরিয়াল? ওই যাত্রার লোকেদের এত সম্মান? মুখে মুতি তোদের শুয়োরের বাচ্চা! ফোনটা কেটে দিলেন অরুণ। আপনার কথা আমি অনেক শুনেছি। ইনফ্যাক্ট ওই কঠিন সময়ে আপনি যেভাবে মিউজিক ইন্ডাস্ট্রিকে সার্ভাইভ করতে লিড করেছিলেন তা সত্যিই প্রশংসনীয়। পার্টিতে অনুমিত্র একটা স্কচ নিয়ে কোনায় চুপ করে দাঁড়িয়েছিলেন। তমালতরু অনুমিত্রকে দেখে এগিয়ে গিয়ে কথাগুলো বললেন। অনুমিত্র ভদ্রতার হাসি হাসলেন। ধন্যবাদ। আপনার কাজ আমি রিসেন্টলি দেখেছি, বেশ ভালো প্রোগ্রেস হচ্ছে। ভেরি গুড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার চ্যালেঞ্জটা তো বুঝতেই পারছেন, ছোট ইন্ডাস্ট্রি, কম পুঁজি, সব কিছুই বড় সমস্যা সংকুল। তা তো বটেই, তা তো বটেই। এই লিমিটেশনের মধ্যেও চেষ্টা করে যাচ্ছেন, সেটাই সবচেয়ে বড় কথা। কেবিটা অরুণ প্রবেশ করলেন পার্টিতে। তমালতরু অরুণকে দেখা মাত্রই ফিসফিস করে বললেন, এখানে কি করছে? অরুণবাবুর সঙ্গে আপনার কোনো সমস্যা আছে নাকি? কি যে বলি, ওর সঙ্গে আপনার কোম্পানির এত বছরের সম্পর্ক, আমার কিছু বলা ঠিক হবে না। অরুণ কোনো দিকে না তাকিয়ে সরাসরি ড্রিঙ্কসের কাউন্টারে চলে গেলেন। গ্লাস নিয়ে চুমুক দিতে শুরু করেছেন। অনুমিত্র বললেন, দেখুন, সেটা প্রফেশনাল ফিল্ড। অরুণ মুখার্জির মিউজিক ইন্ডাস্ট্রিকে আর কিছু দেওয়ার আছে বলে আমার মনে হয় না, তবে আমি বিশ্বাস করি আপনার অনেক কিছু দেওয়ার আছে। থ্যাংক ইউ। উনি দিতে পারার ক্ষমতাটা নিজেই নষ্ট করে ফেলেছেন। ঋতুকে কি কম জ্বালাতন করেছিলেন? নেহাত ভদ্রমহিলা অত্যন্ত সহনশীল আর অরুণকে ভালোবাসতেন বলে ছেড়ে দিয়েছেন। অন্য কোনো মেয়ে হলে কিন্তু অরুণের কপালে দুঃখ ছিল। অরুণের চোখ অনুমিত্রর দিকে পড়ল। তমালতরুর সাথে অনুমিত্র কথা বলছেন দেখে অরুণ হাতছানি দিয়ে অনুমিত্রকে ডাকলেন। তমালতরু বললেন, দেখেছেন দেখেছেন কি অসভ্য! আপনাকে এমনভাবে ডাকছে যেন কোনো ওয়েটারকে ডাকছে। দেখে আসি, এখানে আর সিনকেট করতে চাই না। তা ঠিক, ঠিক আছে, যান যান। অনুমিত্র এগিয়ে গেলেন অরুণের দিকে, বললেন, এখানে? হ্যাঁ, আমি ইনভাইটেড। ফ্রিতে মদ খেতে আসিনি রে ভাই। তুমি ওই স্কাউন্ড্রেলটার সঙ্গে কি কথা বলছিলে? এখানে এত উঁচু গলায় কথা বলো না, মিডিয়াও আছে। অরুণ ফুঁসতে ফুঁসতে মদ গিলতে গিলতে বললেন, আমার পাশে বসো, কথা আছে। অনুমিত্র বসলেন। অরুণ বললেন, একটা ভালো স্কুলে একটা বাচ্চার ব্যবস্থা করে দিতে পারবে? কেন? লাগবে। অঙ্গিরার বাচ্চা, ওকে আগের স্কুল থেকে সরিয়ে দিতে হয়েছে। আরে বরটা একটা বাস্টার্ড, এখন একটা স্কুলে বাচ্চাটার ব্যবস্থা করতে হবে। আপনি রুদ্রদাকে চেনেন তো? আপনি বললেই হবে। রুদ্র না? ঠিক বলেছে তো, আমার মাথাতেই ছিল না। রাইট, আমি আজকেই ওকে ফোন করব। কিন্তু এই অঙ্গিরাকে? আমার বন্ধু। বন্ধু থাকতে পারে তো আমার, নাকি? তা থাকতে পারে,
তবে আপনি যেভাবে বন্ধু সংখ্যা বৃদ্ধি করছেন তাতে আপনার সমস্যা বাড়বে, এটা আমি বুঝতে পারছি। কিছু মনে করবেন না, আপনাকে ভালোবাসি, অনেক বছর দেখছি, একজন শুভাকাঙ্ক্ষী হিসেবেই বললাম কথাটা। অরুণ ভ্রু কুঁচকে অনমিত্রর দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলেন, তারপর বললেন, ওই ডিরেক্টরটা আমার নামে তোমার কান ভাঙাচ্ছিল, তাই না? কান ভাঙাতে হবে কেন? আমি কিছু জানি না, দেখতে পাচ্ছি না? আমিও সব জানি, আমিও সব বুঝি। তোমাকে ঋতু আমার নামে আজে বাজে বলে যায়। আমার প্রাপ্য থেকে পর্যন্ত তুমি আমাকে বঞ্চিত করতে শুরু করেছ। সবাই তাদের দিকে তাকাচ্ছে। অনমিত্র উঠে পড়লেন, যাওয়ার সময় বললেন, আমি এখন আসছি, পরে কথা বলবো আমরা। বুঝি বুঝি, আমি সব বুঝতে পারি কে আমার নামে কোথায় কি বলে বেড়াচ্ছে। ভেবেছে আমি কিছুই বুঝি না? শালা! কাঁচের গ্লাসটা মেঝেতে আছড়ে ফেলে দিয়ে পার্টি থেকে রাগের মাথায় বেরিয়ে গেলেন অরুণ। ওয়াইজ ডিসিশন নিয়েছো তুমি। ইন্ডাস্ট্রিতে এসে সবার আগে ওই পুরনো বরকে পুরনো খোলসের মতো ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। তার উপর তোমার বর আবার অত্যাচারী, জ্বালাতন করত। ঠিক করেছো যা করেছো। পার্টিটা বেশ জমে উঠেছে। ঋতুপর্ণা বসেছিলেন, না জানতে চাইলেও তার মতামত দিতে চলে এসেছেন রুমানা। ঋতুপর্ণা উত্তর দিলেন না। আসলে অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, তাও কথাগুলো তুমি বলেই বললাম ঋতুপর্ণা। মানে কিছু মনে করো না প্লিজ। তোমার বরকে কিন্তু আজকাল অনেকেই সঙ্গীতার সঙ্গে ঘুরতে দেখছে। সঙ্গীতা একটু দূরে বসে আছেন। সেটা তো ওর ব্যাপার, ও নিয়ে আমি আর মাথা ঘামাবো কেন? না মানে তোমার তো জানা উচিত এগুলো, তাই বললাম। আফটার অল কাক কাকের মাংস খায় না, কিন্তু সঙ্গীতা তো খেলো। সে খাক, আমি আর কি করব। তবে আমার সংসার সঙ্গীতা ভাঙেনি, আমি নিজে বেরিয়ে এসেছি, তাই এখানে সঙ্গীতার কোনো দোষ নেই। রুমানা আরও খানিকক্ষণ বকবক করে উঠে পড়লেন। তিনি চলে যেতেই হঠাৎ অজয় দাস চলে এলেন। ম্যাডাম, আপনি একেবারে মুষড়ে পড়েছেন দেখছি। সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, মুষড়ে পড়িনি তো। আচ্ছা বেশ, বসতে পারি? শিওর, বসুন না। থ্যাংক ইউ। আপনার প্রথম কাজটা হিট হয়েছে বটে, তবে তার জন্য কিন্তু আমি আপনার কাছ থেকে একটা ট্রিট পাবো। কেন বলুন তো? ওই দেখুন, যার জন্য চুরি করি সেই বলে চোর। আপনার ইন্টারভিউটা কতবার চলেছিল বলুন তো সিনেমাটা রিলিজের আগে? আমি না বললে কি সেটা হতো? অজয় দাসের ব্যক্তিত্বের মধ্যে একটা বিচ্ছিরি স্যাঁতস্যাঁতে ব্যাপার আছে, যেন লোকটাই একটা শ্যাওলা। অনেক দিন ধরে বৃষ্টি হয়ে পাথরের মধ্যে যে পুরো শ্যাওলা জমে, সেই শ্যাওলা। ঋতুপর্ণার ঠিক পছন্দ হচ্ছিল না, কিন্তু ওঠা যাবে না। এই লোকটা যে মুহূর্তে বুঝবে তিনি তাকে এড়িয়ে যেতে চাইছেন, সরাসরি ক্ষতি করার চেষ্টা শুরু করে দিতে পারে। মিডিয়ার ক্ষমতা তো আর অস্বীকার করা যায় না, বরং ভয়ই পেতে হয়। সেটা আপনি ঠিক বলেছেন। আপনার ইনিশিয়েটিভটা না থাকলে কিছু হতো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম। অরুণ বাবুর খবর রাখেন এখন? না। রিয়েল ট্যালেন্ট ছিল বুঝলেন। কত প্রোগ্রাম দেখেছি, নিজের হাতে সব শেষ করে দিলেন। মদই খেলো অ্যাকচুয়ালি। হবে হয়তো। হয়তো কেন, ঘটনা, এটাই ফ্যাক্ট। আমি বলছি আপনাকে, উনি আমাকে একটু বেরোতে হবে, পরে কথা বলি। অজয় হক চকিয়ে গেলেন। ঋতুপর্ণা আর দাঁড়ালেন না, বেরিয়ে গেলেন পার্টি ছেড়ে। রাতের দিকে অজয়ের মেসেজ এলো তার কাছে। কথা বলে ভালো লাগলো, তোমার সঙ্গে অনেক কথা আছে, তবে এই শহরে হবে না। দুবাইতে আমার পরিচিতর হোটেল আছে, সারা রাত আমরা কথা বলতে পারি না? বর্তমান সময়। উপমন্যু নোটপ্যাডে লিখছিলেন। লাহিড়ী চুপ করে বসে আছেন তার সামনে। লিখতে লিখতেই উপমন্যু বললেন, মনে কিছু প্রশ্ন আসছে? ঋতুপর্ণা মুখার্জির ব্যাপারে যেখানে যেখানে যা যা কথা উঠে এলো,
তাতে দেখা যাচ্ছে ভদ্রমহিলা সবসময় অরুণের ব্যাপারে খোঁজ নিয়ে গেছেন। এবার সমস্যাটা হলো উনি মারাত্মক অ্যামাউন্টের খোরপোশও নিয়েছিলেন অরুণের থেকে। শুধু সে ব্যাপারটাই কন্ট্রাডিক্ট করছে স্যার। কত টাকা নিয়েছিলেন? এককালীন 20 লাখ। এর সঙ্গে রয়্যালটির টাকারও অনেকটা অংশ। শাঁসালো উকিল পেয়েছিলেন ভদ্রমহিলা, তুলনায় অরুণের উকিল কমজোরি ছিল, ফলে কেসটা জিতে গিয়েছিলেন। অরুণের হ্যাভক ডাউনফল কিন্তু ওই কেসটা হারার পর থেকেই শুরু হয়। হতে পারে ভদ্রমহিলা তখন অত রোজগার করতেন না বলে কেসে জিততে অসুবিধা হয়নি। হতে পারে পরে অরুণকে অনেকটা টাকা ফিরিয়ে দিয়েছিলেন, আবার নাও হতে পারে। সাধনের খবর কি? খোঁজ চলছে। আর স্যার পুরুলিয়ায় কি হলো? না তেমন কিছু না, ওই ব্যক্তিগত কাজ। তুমি বসো, আমি আসছি। বসাক স্যার ডেকে পাঠিয়েছেন। চেম্বারে বসাক একাই ছিলেন। উপমন্যু অনুমতি নিয়ে চেম্বারে ঢুকে বসলেন। বসাক বললেন, হেমন্তের ব্যাপারে ফোন আসছিল বোস। স্যার এটা তো খুবই স্বাভাবিক ঘটনা। মাথার উপর বড় হাত না থাকলে এত বড় ব্যবসা ফাঁদা কি ওর পক্ষে সম্ভব হতো? কিন্তু স্ট্রং কিছু নেই তো ওর এগেনস্টে। ফালতু ঝামেলার কি দরকার? ছেড়ে দিয়েছি তো, আটকে রাখিনি। ও সাধনের ব্যাপারে আগে কিছু বলেনি। এটা আমাদের তদন্ত বিপথে চালিত করার মধ্যে পড়ে। তা ঠিক, তবু নজর রেখো। হাই প্রোফাইল কেস বলেই তোমার কাজটা অনেকটা বেশি কঠিন। চিন্তা করবেন না স্যার, তেমন প্রমাণ পেলে প্রোফাইল দেখব না। তা ঠিক। কেসের প্রোগ্রেস কতটা? সাধন ধরা পড়ুক, আরও কয়েকটা মিসিং লিঙ্ক খুঁজছি, সেগুলো পাই, তারপর দেখা যাক। তোমার কি কোনো সমস্যা হচ্ছে? না তো, তবে মিসিং লিঙ্কগুলো খুব তাড়াতাড়ি খুঁজে বের করা দরকার। অরুণ ভীষণ মেল শভিনিস্ট টাইপ লোক ছিলেন। ঋতুপর্ণাকে তিনি বারবার আটকে গেছেন। শেষ অবধি থাকতে না পেরে ঋতুপর্ণার সংসার ছেড়ে বেরিয়ে গেছিলেন। এদিকে অরুণের সঙ্গে যে দুটি মেয়ের যোগাযোগ ছিল, তারা অরুণের থেকে অনেক সাহায্য পেয়েছেন। অরুণ তাদের মাসিহা ছিল বলতে পারেন। আর ছিলেন সঙ্গীতা, যিনি হেমন্তের সঙ্গে অরুণের যোগাযোগ করিয়েছিলেন। সঙ্গীতার সঙ্গেও অরুণের সম্পর্ক মন্দ ছিল না, যদিও ঋতুপর্ণা অরুণের মৃত্যুর জন্য হেমন্তকে সরাসরি দায়ী করেছিলেন। প্রফেশনাল রাইভালরি অরুণের তেমন ছিল না বললেই চলে। এখন অরুণকে কেউ ডাকতো না, তেমন লাইভ প্রোগ্রামও পাননি। ওকে কেউ সরাবে এমন কোনো মোটিভ এখনো অবধি কিছু পাওয়া যায়নি। রইল বাকি সাধন। সে ব্যাটার টিকি পাওয়াটা তো এখন ফার্স্ট প্রায়োরিটি। খোঁজ চলছে, দেখা যাক। চ্যানেলগুলো অলরেডি প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে, এখনও খুনি ধরা পড়লো না কেন? মজার ব্যাপার হলো ওরা নিজেরাও তদন্ত করে কিছু বের করতে পারছে না। ঋতুপর্ণার কেচ্চাঘাটা যেন নতুন কিছু বেরোলে তাও বোঝা যেত। চ্যানেল নিয়ে ভাবছি না, খুনের প্যাটার্নটা নিয়ে ভাবছি। প্রফেশনাল হাত আছে কোনো সন্দেহ নেই। খুনি সামনের দরজা দিয়ে এসে খুন করে পেছনের প্রাচীর টপকে পালিয়েছিল। সে বাড়ি ভালো করে চিনত, হয় রেকি করে গেছে, নয় রেগুলার যাওয়া আসা ছিল। এবং সে পুরুষ না, সেরকম কোনো ব্যাপার না। সে যদি ফিট হয় তাহলে প্রাচীর টপকাতেই পারে। আমার আর 48 ঘন্টা লাগবে স্যার। ওকে, গো অ্যাহেড। থ্যাংক ইউ স্যার। কেমন লাগছে তোমার চাকরি? রাত 10:30। চেম্বারে বসে আছেন দুজনে। সিগারেট টানতে টানতে লাহিড়ির দিকে প্রশ্নটা ছুঁড়ে দিলেন উপমন্যু। ইন্টারেস্টিং স্যার। আহা, সত্যি কথাটাই বলো। এত কাদা ঘাটতে হবে ধারণা ছিল? কাদা ঘাঁটতে হবে সে ধারণা ছিল, কিন্তু সেটা যে এতটা হবে সেটা বুঝতে পারিনি স্যার। ঠিক, আমারও ধারণা ছিল না। মাঝে মাঝে অসহ্য লাগে, তারপর মনে হয় এই কাদাই আমাদের পেটের ভাত জুগিয়েছে এতদিন। ঘাটতে হলে হবে, কি আর করা যাবে? স্যার, আমরা এখন কি করতে পারি? আজ এখনো বসে আছি কেন এখানে? আমাদের কাজে খোঁচড় থাকে জানো তো, যাহারে কয় ইনফরমার। হ্যাঁ হ্যাঁ, সে স্যার জানবো না কেন। সাধনের পাড়ায় এমন এক পিস খোঁচড় আছে আমার, খবর দেবে, তাই চুপ করে বসে আছি। লাহিড়ি সোজা হয়ে বসলেন। ও, আপনার কি ধারণা সাধন ঘরেই আছে, কোথাও যায়নি? তাহলে তখন তালা ভাঙলেন না কেন? হেমন্তর অনেক ওপর অব্দি হাত আছে। ফালতু ঝামেলা করতে ইচ্ছে করে না আমার। যখন সময় হবে ঠিক বেরিয়ে আসবে, একটু অপেক্ষা করতে হবে, এই যা। লাহিড়ি কিছু বললেন না। 11:15 অবধি বসে থেকে উপমন্যু বললেন, ফোন তো এলো না,
ঠিক আছে, চলো এগোই। বাড়ি? হ্যাঁ, পিঁপড়ে গর্তে ঢুকে আছে, খাবারের খোঁজে ঠিকই বেরিয়ে আসবে। কিন্তু আমরা আর এখানে বসে কি করবো বলো তো? হ্যাঁ বলো, দেখেছো? ওকে, আসছি। এই লোকাল থানায় খবর পাঠাও, পিঁপড়ে ধরতে যাব, ওদের লাগবে। চলো। পাওয়া গেছে? পিছনের দরজা দিয়ে খাবার পৌঁছেছে। কতক্ষণ আর খিদে চেপে বসে থাকবে? খাবার তো খেতেই হতো। এর মধ্যে পালিয়ে যেত যদি? আমাদের কাজটা কঠিন হয়ে যেত আর কি। তুমি এক কাজ করো, লোকাল থানায় ফোন করো। লাহিড়ী প্রয়োজনীয় ফোন সেরে নিলেন। সাধনের ঘরের সামনে তাঁরা যখন পৌঁছলেন তখন রাত 12:30। উপমন্যু সরাসরি ঘরের পেছন দিয়ে গিয়ে দরজায় নক করলেন। কোনো সাড়া এলো না। এবার উপমন্যু গলা ছাড়লেন। সাধন, অকারণ লুকিয়ে থেকে লাভ নেই ভাই। হেমন্ত তোমায় বাঁচাতে পারবে না। তুমি দোষী হলে ধরা দাও, বেঁচে যাবে। আর নির্দোষ হলে আমি বলতে পারি তোমাকে বের করার দায়িত্ব আমার। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। গায়ে হাত দেওয়ার ব্যাপারটা তো ছেড়ে দিলাম। বস্তির লোক জমতে শুরু করেছে চারিদিকে। কেউ কোনো কথা বলছে না, শুধু ভিড় বাড়ছে একটু একটু করে। আরও কয়েক মিনিটের অপেক্ষা। প্রায় 3 মিনিট পর দরজাটা খুলে সাধন বেরিয়ে এলো। তার চোখ মুখ বসে গেছে, ভয়ে হাত পা রীতিমতো কাঁপছে। সে কি, হেমন্তর বুদ্ধিতে তো মরতে বসেছিলে দেখছি। বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি। আমি করিনি স্যার। তাহলে ওই এলাকায় সেদিন তুমি ওই সময় কি করতে গিয়েছিলে? চমকাতে গেছিলাম স্যার, ভয় দেখাতে গেছিলাম ওই ফালতু লোকটাকে। দরকার হলে 2-4টে চর্চাপড়ও মারতাম। দাদার টাকা দিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু আমাকে গালাগাল দিয়েছিল। আমি ওকে বুঝে নিতাম, কিন্তু গিয়ে দেখলাম অলরেডি মরে পড়ে আছে, তাই তো? হ্যাঁ স্যার, সেটা সকালেই বুঝেছিলাম। আমি ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম আমাকেই ধরবে। দাদাকে ফোন করলাম, দাদা বলল গা ঢাকা দে। আমার কাছে টাকা নেই স্যার, আমি কোথায় যাব? তাই এখানে ঘরটা বাইরে থেকে বন্ধ করে। তুমি ঘরে যাও, সামনের তালা খুলে দিও। আমায় আমায় নিয়ে যাবেন না? না, শুধু পালাবে না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে স্যার। সাধন নির্দোষ স্যার? গাড়িতে উঠে স্টার্ট দিয়েই জিজ্ঞেস করলেন লাহিড়ী। হ্যাঁ হ্যাঁ, 90% নিশ্চিত। আর বাকি 10%? তাহলে তো ওকে আটকে রাখা উচিত ছিল স্যার। দোষী হলে ওকে ছেড়ে রাখলে ও আরো ভুল করবে। যদিও আমার মনে হয় না ও ইনভলভড। কিন্তু ও তো স্বীকার করেছে ও ঘটনাস্থলে গেছিল। অসুবিধে নেই, নজর আছে, পালাবে কোথায়? আচ্ছা, একটা মেমোরি গেম খেলা যাক, দেখি তোমার কেমন স্মৃতি। ঠিক আছে স্যার। তোমার মনে আছে তপব্রত বলেছিলেন শরৎ সদনে ওর সঙ্গে অরুণের একটা প্রোগ্রাম হয়েছিল, এক ভক্ত রেকর্ড করেছিল, সে গানটা আমরা শুনলামও? হ্যাঁ স্যার, মনে আছে। ক্যাসেটের কভারটা দেখেছিলে? সাদা কভার ছিল আর পেন দিয়ে লেখা ছিল রেকর্ড 2। রাইট, কিন্তু রেকর্ড 1 কোথায় আছে? সেটাই বা কিসের? সে ব্যাপারে তোমার মনে প্রশ্ন এসেছিল? না স্যার, যারা গান করেন তাদের এরকম অনেক রেকর্ড থাকে, মানে কাজের জন্যই থাকে, তাই সেটা নিয়ে আমার তেমন কৌতূহল হয়নি। আমার হচ্ছে। চলো তো একবার ভদ্রলোকের ফ্ল্যাটে যাই। এত রাতে? কোনো ব্যাপার না, চলো। লাহিড়ী আর কিছু বললেন না, তবে তপব্রত বললেন, এভাবে একজনকে হ্যারাস করা কি ঠিক অফিসার? আমি অত্যন্ত দুঃখিত তপব্রতবাবু, কিন্তু ওই প্রথম ক্যাসেটটা কি আছে জানতে ভীষণ ইচ্ছে করছে। বেশ, বসুন।
আপনাদের জ্বালায় রাতে শান্তিতে ঘুমোতেও পারবো না, উল্টে ফ্ল্যাটের লোক আমাকে খুনি ভেবে বসবে। উপমন্যু ফ্ল্যাটে ঢুকে সোফায় বসে বললেন, তা ঠিক, আমি বড় জ্বালাই। একটু দেখাবেন প্লিজ। তপব্রত একটা বাক্স এনে মেঝেতেই বসে পড়লেন। দেখছি, দাঁড়ান। হ্যাঁ, দেখুন দেখুন দেখুন, আমার অনেক সময়। আমার কি নিজেরই মনে আছে মশাই? তপব্রত হাই তুলতে তুলতে কতকগুলো সাদা ক্যাসেট বের করে মেঝেতে রাখলেন। কোনোটায় রেকর্ডিং 1 লেখা, কোনোটায় 2। এইরকম 5টা ক্যাসেট আছে। উপমন্যু 1 নম্বরটা তপব্রতর দিকে এগিয়ে দিয়ে বললেন, নিন, চালান। তপব্রত ক্যাসেটটা চালালেন। ধায় যেন মোর সকল ভালোবাসা। গানটা শুনতে শুনতে লাহিড়ী বললেন, অর্ণব সরকার। হ্যাঁ, এবার ওই 3 নম্বরটা চালান তো। তপব্রত সেটাও চালালেন। এটাও অর্ণবের গান, শুধু তোমার বাণী নয় গো। 4 আর 5 নম্বর ক্যাসেটও অর্ণবেরই গান। সবাই জানে তপব্রত বাবু, সমীরণ বাবুর থেকেও শুনেছি আপনি অর্ণবের সঙ্গে সারাক্ষণ ঘুরে বেড়াতেন, অথচ আমাকে কিছু বললেন না সেদিন। বললেই তো সাসপেক্ট করে দিতেন, সে কারণেই বলিনি। ওই স্কাউন্ড্রেলটাকে আমি মারিনি, হ্যাঁ তবে মারব ভেবেছিলাম। অর্ণব যে প্রায় অনাহারে মরল তার জন্যে অরুণই দায়ী। আপনি করেছিলেন অনেকটাই। তা করেছি, কিন্তু লাভ হয়নি, তাতে বাঁচাতে পারিনি। আর কিছু বলার আছে আপনার? বলার নেই কেন, আছে। আমি অর্ণবকে ভালোবাসতাম। তখন লোকে হাসতো, এখনো হাসে। মানুষ হেসেই মানুষের ফিলিংসকে উড়িয়ে দিতে শিখে গেছে না। তবে আমি আজও স্বীকার করি, ওকে ভালোবাসি। কারণ একটা ছিলই তাহলে? অবশ্যই ছিল। আমার সে ক্ষমতা থাকলে আমি তা প্রয়োগও করতাম, কিন্তু আমি নরম, আমার দ্বারাও কাজ হয়নি। আপনি নরম হতে পারেন, কিন্তু লোক তো রিক্রুট করতেই পারতেন, তাই না? আপনি আমাদের সঙ্গে চলুন আপাতত। আপনাকে আটক করা হলো। না না না, আমি কিছু করিনি। আমাকে আটকে রাখলে আমার চাকরিটা নিয়ে টানাটানি হবে অফিসার, প্লিজ বুঝুন। বেশ, তাহলে ক্যাসেটগুলো দিন আপাতত, আমি শুনে আপনাকে ফেরত দেব না হয়। তপব্রত রাগী মুখে উপমন্যুর দিকে তাকিয়ে রইলেন। পূর্ব কথা, ঝামেলাটা এড়ানো গেল না, হয়েই গেল। দামানিতে শট শেষ করে বেরোচ্ছিলেন সঙ্গীতা। হঠাৎ ঋতুপর্ণার মুখোমুখি হয়ে গেলেন। সঙ্গীতা পাশ কাটিয়ে চলেই যাচ্ছিলেন। ঋতুপর্ণা বললেন, কথা আছে। এখন হবে না, আমার কাজ আছে। সব কাজ না বন্ধ করে দেব, কোথাও কাজ পাবি না, রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে তখন। এটা কেমন ইয়ার্কি? ইয়ার্কি না তো, সিরিয়াসলি বললাম, কথা আছে, আয়। সঙ্গীতা চারিদিকে লোক আছে দেখে আর কিছু বললেন না। মেকআপ রুমে ঢুকে দরজা বন্ধ করে ঋতুপর্ণা বললেন, হেমন্তের সঙ্গে অরুণের দেখা করানোটা কি জরুরি ছিল? এই ব্যাপার, আমি ভাবলাম কি হলো আবার। ন্যাকামি করিস না, তোদের ব্যাপারটা শুরু থেকে আমি সব জানি, কিন্তু কোনোদিন কিছু বলিনি, বলার প্রয়োজনও বোধ করিনি। এখন ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে, এবার কিন্তু আমাকে দেখতে হবে। তুই তাহলে ওকে টাকা দে। ওর কাছে টাকা কোথায় এখন? কি করবে বল? তা বলে এমন একটা লোকের সঙ্গে পরিচয় করাতে হলো যে আসলে একটা ডাকাতের অধম। কেন, তোর ব্যাংকে কেউ চেনাশোনা ছিল না? কেউ দেবে না। কি দেখে দেবে? কিছু থাকলে তো ভাবা যেত। কত নিয়েছে জানি না, তবে 10 লাখ ফেরত দিতে হবে। শুধু বিছানা গরম করেই হলো না, তাই না? একেবারে সব শেষ করে দিতে হলো। তুই এটা নিয়ে ভাবছিস কেন? তুই তো বিয়েটা থেকে বেরিয়ে এসছিস অনেক দিন, এখন আবার অকারণ এসব নিয়ে ভাবার তো কোনো কারণ দেখি না। যাকগে, এত বাজে বকে লাভ নেই, আমার কাজ আছে, আমি আসি। ওসব আমি শুনবো না। ইনফ্যাক্ট আমি কিছুই শুনতে চাইছি না। তুই ওই হেমন্ত শনিটাকে ওর ঘাট থেকে নামা। বিশ্বাস কর, আমার এখানে কিচ্ছু করার নেই। অরুণ একটা ওয়ে আউট চাইছিল লোন ট্র্যাপ থেকে বেরিয়ে আসার জন্য, আমি ওকে হেমন্তর নাম্বার দিয়েছি। ব্যাপারটা এখানেই শেষ। তারপর ওরা কি নিয়ে কথা বলেছে, ওদের মধ্যে কি টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, আমি কিচ্ছু জানি না, জানতে চাইও না। হেমন্তের নম্বর দে। ও, ওটা তো আমার ফোনে আছে, ফোন আমি বাড়িতে ফেলে এসছি, গিয়ে দিয়ে দেব। 2 মিনিট লাগবে বের করতে। আমাকে না এসব আজে বাজে বুঝিয়ে লাভ নেই। আমি চাইছি না অন্য কোনো জায়গা থেকে নাম্বারটা দিতে। তুই দে।
লোকটাকে সর্বশান্ত করে দিয়ে এখন সতীলক্ষ্মী সাজছিস। এতটাই উপরে চলে গেছিস যে আমার কেরিয়ার খেয়ে নেবার ভয় দেখাচ্ছিস। ঠিক আছে, তোর সময় এখন, কিন্তু মনে রাখিস দিন সবার আসে। আজ যাদের দয়ার উপর দাঁড়িয়ে আমাকে হুমকি দিলি, একদিন ওরাই তোকে রাস্তায় দাঁড় করিয়ে ভিক্ষে করাবে। মানে যেটা তুই এখন করছিস তাই তো? আজের বর, কাল তার বর, পরশু কোনো একটা হোটেলে একটা অচেনা লোকের সঙ্গে টাকা নিয়ে শুয়ে পড়ছিস, সেটা করতে বলছিস তাই তো? লাভ নেই রে, সেটা হবে না। আমি এসব করব না। তুই নিজেকে দিয়ে সবাইকে বিচার করিস না। সঙ্গীতার চোখে জল চলে এসেছিল। তোদের মতো ক্যারেক্টারলেস ক্রিচারদের সঙ্গে কথা বলা উচিত না। তাও কেন যে বলি আমি নিজেই জানি না। যাই হোক, এই হেমন্তের শনি নামানোর কাজ কিন্তু তোর। যদি না পারিস আমি বুঝবো তোকে। যা বেরো এবার। কোথায় কোন কর্মযজ্ঞে যাবি বলছিলি না? যা। সঙ্গীতা ধীর পায়ে মেকআপ রুম ছেড়ে বেরিয়ে গেলেন। ঋতুপর্ণা হেমন্তের কার্ডের ছবি তুলে অম্বরকে পাঠিয়ে দিলেন। লিখলেন, ডিটেলস নাও ইমিডিয়েটলি। বর্তমান সময়। ঋতুপর্ণার ফ্ল্যাটের দরজার সামনে এসে দাঁড়ালেন উপমন্যু। ডিউটিতে থাকা কনস্টেবল ছুটে এলো। উপমন্যু ডোরবেল বাজালেন। দরজাটা খুলল রূপা। ম্যাডাম আছেন? আমি ফোন না করেই চলে এলাম। রূপা দরজা ছেড়ে দাঁড়ালো। কনস্টেবল কৌতূহলী চোখে দেখছিল। উপমন্যু তাকে বললেন, তুমি চেয়ারে গিয়ে বসো, আর প্রেসের সামনে কিছু বলো না যেন। কনস্টেবল লজ্জা পেয়ে চলে গেল। উপমন্যু ফ্ল্যাটে প্রবেশ করলেন। ঋতুপর্ণা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। উপমন্যুকে দেখে অবাক হয়ে বললেন, সব ঠিক আছে অফিসার? প্লিজ বসুন। আপনাকে আমি ঠিক বুঝতে পারছি না ম্যাডাম। আমি একা নই, এই আমার সঙ্গে যে ছেলেটি কাজ করছে ও নতুন এসছে, ফ্রেশ ব্লাড, অভিজ্ঞতা কম, কিন্তু উৎসাহ প্রবল। ও পর্যন্ত আপনাকে বুঝতে পারছে না। মানে? অতগুলো টাকা খোরপোশ নেবার পর আপনি হঠাৎ অরুণের প্রতি অতটা কেয়ারিং হয়ে গেলেন কেন? ঋতুপর্ণা মাথা নিচু করলেন। কয়েক মুহূর্ত সময় নিয়ে বললেন, মায়া বলতে পারেন। এক ছাদের তলায় ছিলাম তো, সেটার জন্যই। আর সেই মায়ার কারণ? অপরাধবোধ? মানে? অরুণকে আদৌ কোনোদিন ভালোবাসেননি আপনি, তাই না? মানে আপনিও কি এইসব ট্র্যাশ নিউজ চ্যানেলগুলোর খবরে প্রভাবিত হয়ে গেলেন নাকি? না না না, আমাকে কারোর কথায় প্রভাবিত হতে হয় না। আপনি শুধু বলুন, জোর করে দেওয়া বিয়েটা মেনে নিয়েছিলেন কেন? মাথা নিচু করে বসে রইলেন ঋতুপর্ণা। হাত কাঁপতে শুরু করল তার। প্রথমে অল্প, পরে প্রবল ভাবে। রূপা দৌড়ে এসে একটা ট্যাবলেট খাইয়ে দিল তাকে। ঋতুপর্ণা দুহাতে চোখ ঢেকে কিছুক্ষণ বসে রইলেন। উপমন্যু একটা কথাও বললেন না। প্রায় মিনিট 15 পর ঋতুপর্ণা নিজেকে সামলে নিয়ে বললেন, যাকে ভালোবেসেছিলাম তাকে আমি কোনোদিন পাবো না অফিসার। সে অপরাধবোধ আমার বরাবর ছিল, কিন্তু তার কোনো দোষ নেই, বিশ্বাস করুন। সে সব করবে না। হতে পারে। দেখুন, আমি জানতে পেরেছি ভালো, প্রেস জানতে পারলে কি হবে বুঝতেই পারছেন আশা করি। আমি জানতাম আপনি ঠিকই বের করে ফেলবেন। অম্বর বলেছে তাই তো? সেটা ইম্পর্টেন্ট না ম্যাডাম, কিন্তু আমাকে একবার তাকে জেরা করতেই হবে। সেটার জন্যই আপনার কাছে এলাম। আপনাকে না জানিয়ে সেটা তো করতে পারি না। সবাই জেনে যাবে, যেটা হলে একেবারেই ভালো হবে না। আমি তো এই ভয়ে সবসময় অস্থির হয়ে থাকি। বিশ্বাস করুন, ও এসব ভাবতেও পারে না। করলে তো অনেক আগেই করতো। এখন কেন এসব করতে যাবে বলুন তো? ঠিক আছে ম্যাডাম, আপনি যেটা বলছেন সেটা মেনে নিচ্ছি। যদিও তদন্তের স্বার্থে সেটা আমার ইগনোর করা উচিত ছিল না। আমি এমনভাবে দেখব যাতে কেউ জানতে না পারে। প্লিজ, আপনি চাইলে সেটা সম্ভব। ওই প্রেসের ছেলেগুলো যখনই আমার অজ্ঞাত পরিচয় প্রেমিকের একটা কালো ছায়া টিভিতে দেখাচ্ছে, আমার বুকটা কেঁপে উঠছে। শুধু ও তো না,
ওর বউ আছে, 2 সন্তান আছে, তারাও প্রবলভাবে প্রভাবিত হবে। এর কথা অরুণ জানতেন? না, বলিনি। বললে অরুণ হয়তো ওর বাড়ি গিয়ে ওর সংসারটাই ভেঙে দিয়ে আসতো। ভীষণ অ্যাগ্রেসিভ ছিল, ভালো মন্দ কিচ্ছু বুঝতো না, সূক্ষ্ম অনুভূতি কম ছিল। কিন্তু এত কিছুর পরেও মানুষটা খারাপ ছিল না। ঠিক আছে ম্যাডাম, ভাববেন না, আমি দেখছি ব্যাপারটা। আর আপনার পার্কিংয়ে একটা স্কুটি দেখলাম, ওটাও আপনার? ছিল আগে, এখন পড়ে থাকে। মাঝে মধ্যে রূপা বাজার করতে যায় ওটা নিয়ে। ওকে, থ্যাঙ্কস। লোকটাকে অনেকক্ষণ ধরে দেখছেন উপমন্যু। প্রথমে ভদ্রলোক একটা বড় ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকলেন, বেছে বেছে অনেকগুলো জিনিস কিনে ট্রলিতে রাখলেন। তার ভ্রু কঞ্চিত হয়ে গেল বিল দেবার জায়গায় এসে। ট্রলিটা সেখানে রেখে আবার হাঁটতে হাঁটতে গিয়ে বেশ কয়েকটা বিস্কুট কিনে এনে ট্রলিতে রেখে বিল করালেন ভদ্রলোক। টাকা দিয়ে প্যাকেটগুলো নিয়ে স্টোর থেকে বেরিয়ে আবার ব্যাগগুলো সিকিউরিটির কাছে দিয়ে স্টোরে ঢুকে গেলেন। ভীষণ কনফিউজড একজন লোক, বিড়বিড় করলেন উপমন্যু। ভদ্রলোকের গায়ের রং ধবধবে ফর্সা, সুন্দর চেহারা, কোঁকড়ানো চুল। স্টোর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে লিফটে গেলেন ভদ্রলোক। উপমন্যু দৌড়ে লিফটে উঠে পড়লেন। ভদ্রলোক পার্কিংয়ের ফ্লোরের সুইচ টিপলেন। উপমন্যু বললেন, আপনি যেটা কিনতে এসেছিলেন সেটা কিনতেই ভুলে গেছেন, তাই না? ঠিক বলেছেন তো। আপনি কি করে জানলেন? আপনি কি ফেস রিডার? না না, সেসব না। আমি আপনার সঙ্গে আলাদা কথা বলতে চাইছিলাম। সবার সামনে সেটা সম্ভব নয়। পার্কিংয়ে যদি একটু কথা বলা যেত ভালো হতো। ভদ্রলোক একটু অবাক হয়েও সামলে নিলেন। বেসমেন্টের দরজা খুললে ব্যাগগুলো নিয়ে এগোলেন। গাড়ির চাবি খুলে ব্যাক সিটে সেগুলো রেখে বললেন, বলুন। ঋতুপর্ণা ম্যাডামের সঙ্গে আপনার সম্পর্কের ব্যাপারটা যদি বলেন। আমি ঠিক আন্দাজ করেছিলাম আপনি উপমন্যু বোস। এই অরুণবাবুর মার্ডার কেসটা আমি দেখছি। ঠিক ঠিক, আপনার নাম টিভিতে শুনেছি আমি। তবে আপনি ক্যামেরা ফ্রেন্ডলি নন, সামনে আসতে চান না। আপনাকে কেউ প্রশ্ন করলে দেখেছি আপনি সরে যান। ঠিক, আপনার পর্যবেক্ষণ ক্ষমতা বেশ ভালো। আপনাকে ভুলো মনের ভেবেছিলাম। কলেজে পড়াই, এটুকু না থাকলে চাকরি পেতাম না যে। পড়ানোর সূত্রেই তাহলে সম্পর্কটা হয়েছিল? হ্যাঁ, আমি তখন বিবাহিত। আমার ছেলে 3তে পড়ে। জড়িয়ে গেলাম। পাপ ভাবলে পাপ। আমি ভাবতে পারিনি তখন। এদিকে আমি আমার বিয়েটাও ভাঙতে পারলাম না। যা হয়, ঋতুকে সরে যেতে হলো। অরুণের ওপর রাগ হয়নি কোনোদিন? না, নিজের ওপর ছাড়া আমার কারোর ওপরই রাগ হয়নি। আমার স্ত্রীকে ঠকিয়েছি, ঋতুকে ঠকিয়েছি। আমার থেকে খারাপ মানুষ আর কেউ হতে পারে না। আমরা সবাই খারাপ মানুষ প্রফেসর, আপনি একা নন। আপনি আমাকে ইন্টারোগেট করতে এসেছেন, তাই না? আমি কোথায় ছিলাম সেদিন জানতে চান? না, ওসব জানার দরকার নেই। আমি জানি আপনি এসব করেননি। বরং ওই সময় আপনি ভেবেছিলেন রবীন্দ্রনাথ সত্যি সোমেন্দ্রনাথের মৃত্যুর পরে আজ জ্যোৎস্না রাতে লিখেছিলেন, না এটা একটা মিথ। আপনিও এটা নিয়ে ভাবেন? হ্যাঁ, কিন্তু আমি জানতে চাইনি। সৃষ্টির মুহূর্ত নিয়ে আমি ভাবতে চাই না। আমিও না। অথচ অরুণের গান আমার ভালো লাগতো। অরুণের গায়কই ভালো। অনেকে অর্ণব সরকারের কথা বলে, আমি অর্ণব শুনেছি। আমার অরুণের গানই বেশি ভালো লেগেছে। ও তাই? হ্যাঁ, অরুণের গলায় অন্য আবেগ আছে। অরুণ গানের মানে ভীষণ ভালো বুঝতেন। যখন পড়বে না মোর পায়ের চিহ্নটা অরুণই বেশি ভালো গিয়েছিলেন? কোনো ডাউট নেই এই ব্যাপারে। আমি অরুণকেই ভোট দেব। ডেথ সিকোয়েন্সটা অসাধারণ। এভাবে চলে যেতেই তো চেয়েছিলাম। সবাই পারে না। অরুণ পেরেছে। খুনের জায়গার সঙ্গে একমাত্র এই একটা জায়গায় আপনার সঙ্গে মিলছে। আপনি ছাড়া এত প্যাশনেটলি কেউ যখন পড়বে না মোর পায়ের চিহ্ন গান চালিয়ে আসতো না ওখানে। তা ঠিক, তবে আমি নই। আমি এ কাজ করব না।
জানি। আসি তবে। ভালো থাকুন। আপনিও ভালো থাকুন। উপমন্যু ভদ্রলোকের কাঁধে হাত রেখে লিফটের উদ্দেশ্যে রওনা দিলেন। লাহিড়ী ফোন করছেন। উপমন্যু মলের বাইরে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। ফোন ধরে বললেন, বলো। আপনি কোথায় স্যার? ওই একটা পার্সোনাল কাজে এসেছি সাউথে। তোমার কোনো আপডেট আছে নাকি? কয়েকটা ফুটেজ পেয়েছি স্যার, আপনার দেখা দরকার। পাঠাও। ও অফিসে আসবেন না? গেলেও হয়। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, পাঠাতে হবে না, আমি যাচ্ছি। আর একটা ফোন আসা শুরু হলো। উপমন্যু দেখলেন অজয় দাস ফোন করছেন। লাহিড়ীর ফোনটা কেটে অজয়ের ফোনটা রিসিভ করলেন তিনি। বলুন। হ্যাঁ মিস্টার বোস, আপনি আমার অফারটা রিকনসিডার করতে পারেন। শুরুতেই ওইভাবে আমাকে কাটিয়ে দিয়ে কি ভালো করলেন? কেন, কি হয়েছে? আপনি কার জন্য মলে বসে আছেন? উপমন্যু বিরক্তির শ্বাস ছাড়লেন। অজয় তার পেছনে লোক লাগিয়েছে। প্রাণপণে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করতে করতে বললেন, আপনি আপনার ইখতিয়ারের বাইরে কথা বলছেন, সেটা বুঝতে পারছেন তো? আর আপনি যে জিনিসটা চেপে যেতে চাইছেন সেটা বেরিয়ে এলে কি বিস্ফোরণ ঘটবে সেটাও আশা করি বুঝতে পারছেন। উপমন্যু চুপ করে রইলেন, উত্তর দিলেন না। মেনে নিন না অফারটা। আপনার তো এমনি রিটায়ারমেন্ট হয়ে গেছে, মাইনে করে দিয়ে তো ঘর আর চলবে না। উপমন্যু চোখ বন্ধ করে দ্রুত চিন্তা করে নিয়ে বললেন, আপনার অফারটা নিয়ে আমি ভাবছি, 2 দিন সময় দিন। সিরিয়াসলি? হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি ফোন করব আপনাকে। আচ্ছা, দারুণ দারুণ ব্যাপার। আমার নিজের কানকে আমি বিশ্বাস করতে পারছি না। থ্যাঙ্কস আ লট। ইউ আর ওয়েলকাম। ফোনটা কেটে এলাকাটা ভালো করে দেখলেন তিনি। মলে অনেক লোক ঢুকছে। আশেপাশে 2-4 জন ছেলে মেয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তাকে ফলো করছে কে? আর একটু ভালোভাবে খুঁজতেই বুঝতে পারলেন এই ছেলেটা অজয়ের চ্যানেলে কাজ করে, ব্যাকস্টেজে থাকে। হাত নেড়ে ডাকলেন তাকে। ছেলেটা লাজুক মুখে এগিয়ে এলো। তোমার নামটা কি জানো? মনে করতে পারি না আজকাল, বয়স বেড়েছে তো। তাপস স্যার। রাইট রাইট, তাপস। তা তোমাকে অজয়বাবু আমার পেছনে লাগিয়ে দিয়েছেন, তাই তো? তাপস মাথা নিচু করলো। কি দেখেছো, কি রিপোর্ট দিলে? এই তো স্যার, এখানে এসেছিলেন, ঘুরছেন, সেটাই বলেছি। বুঝলাম। তুমি অফিসের কাজ ছাড়াও গোয়েন্দাগিরিও করো, না তোমাদের দিয়ে এসব করায়? চাকরি স্যার, কি করব বলুন। তা বটে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই তোমাদের দিয়ে করায়, তোমাদের আর কি করার আছে? তাপস চুপ করে রইল। চলো, হেড অফিস যাচ্ছি, যাবে? ওখানেও গোয়েন্দাগিরি শেখাবো না হয় তোমাকে। অফিসে কাজ আছে স্যার, এখন যাই। উপমন্যু কিছু বলার আগেই তাপস পালালো। উপমন্যু সেদিকে তাকিয়ে হতাশ গলায় বললেন, নিউ জেনারেশন, হোয়াট আ ওয়েস্ট। ছি 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 ছি। আর একটা চা নিয়ে কিছুক্ষণ বসে অফিসের দিকে রওনা দিলেন তিনি। যখন ঢুকলেন তখন লাহিড়ী মন দিয়ে সিসিটিভি ফুটেজগুলো দেখছিলেন। উপমন্যু বললেন, ওটা ওই পাড়ার মোড়েরটা, তাই তো? হ্যাঁ স্যার। কি দেখলে, তেমন কিছু আছে? না, সেরকম কিছু না। এটা অনেক দূরের ক্যামেরা, কোথায় অরুণের বাড়ি আর কোথায় পাড়ার মোড়। সে হোক, তাও দেখি, চালাও শুরু থেকে। লাহিড়ী আবার রাত 12টা থেকে ক্লিপ চালানো শুরু করলেন। তেমন কেউ থাকলে এভাবে বোঝা সম্ভব না, তবু উপমন্যু মন দিয়ে দেখতে লাগলেন। পূর্ব কথা, বালিতে অনুষ্ঠান। স্টেজ দিয়েছে। অরুণ মদের ঘোরে টলতে টলতে স্টেজে উঠে গান ধরলেন। কিছুক্ষণের মধ্যেই তুমুল বেসুরো গাইতে শুরু করলেন অরুণ। গানের কথাও ভুলে গেছেন। এমনি করে জায়গায় তেমনি করে গিয়ে বসলেন। প্রথমে
একজন বয়স্ক শ্রোতা উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করলেন। একে একে সকলে দাঁড়িয়ে পড়লেন। অরুণ গান থামিয়ে চিৎকার করে বললেন, অর্গানাইজাররা এসে অরুণকে স্টেজ থেকে নামিয়ে দিতে গেলেন। অরুণ হাত পা ছুঁড়তে শুরু করেছেন। বেশ কয়েকজন লোক জড়ো হয়ে গেল। কোনো মতে অরুণকে গাড়িতে তুলে দেওয়া হলো। অর্গানাইজাররাই গাড়ি পাঠিয়েছিল। সেই গাড়ির ড্রাইভারকে অকথ্য গালিগালাজ করতে লাগলেন অরুণ। ড্রাইভার শুনল না, গাড়ি চালিয়ে যেতে লাগলো। বালি ব্রিজ পেরোনোর পর অরুণ ড্রাইভারের মাথায় চাটি মারতে আরম্ভ করলেন। ড্রাইভার এবারে গাড়ি দাঁড় করিয়ে অরুণকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে গেল। অরুণ চিৎকার করলেও কেউ শুনল না। রাস্তার মধ্যে বেশ কিছুক্ষণ লাফঝাঁপ দিয়ে অরুণ বসে পড়লেন রাস্তার ধারে। পকেট থেকে একটা সিগারেট বের করে আগুন দিতে গিয়ে দেখলেন লাইটার নেই। রাস্তার পাশে উবু হয়ে বসে রইলেন তিনি। এই সময় একটা গাড়ি এসে দাঁড়ালো। অরুণ দেখলেন গাড়ির মধ্যে ঋতুপর্ণা বসে আছেন। তুমি কি ফলো করছো আমাকে? ফলো করার দরকার পড়ে না, আমার কাজ ছিল, ফিরছিলাম। তোমাকে এই এলাকার সবাই দেখছে, চলে এসো। অরুণ বিনা বাক্যে গাড়িতে উঠে পড়লেন। গাড়ি চলতে শুরু করলো। কোথায় গেছিলে? বালিতে। এভাবে নামিয়ে দিয়েছে? অরুণ উত্তর দিলেন না। ঋতুপর্ণা চুপ করে রইলেন। কিছুক্ষণ পর নীরবতা ভঙ্গ করলেন ঋতুপর্ণাই। তোমার লোনের খবর কি? তোমার সেটা জানার দরকার নেই। দরকার আছে নাকি পরে দেখা যাবে। বাড়িটা তো তোমার একার না, তোমার বাবা মায়ের বানানো বাড়ি। নিজের পরিশ্রম দিয়ে বাড়িটা তৈরি করলে সেটার মর্ম বুঝতে। সেটা যখন বুঝছো না তখন আমাকেই বুঝতে হবে। তোমাকে কিছুই বুঝতে হবে না। আমার রয়্যালটির টাকা আমি যাতে না পাই সেটার ব্যবস্থা করে তুমি অনেক উপকার করেছ। আর আর তোমাকে কোনো উপকার করতে হবে না। মদ খেয়ে আর এসকর্টদের পেছনে যাতে না ওড়াও তার ব্যবস্থা করা হয়েছিল, বাড়ি বিকিয়ে দেওয়ার জন্য করা হয়নি। এসকর্ট? অন্য মেয়েরা এসকর্ট? কেন কেন? তুই কি তুই কি তুই কি করে কাজ পাস আমি জানি না? আজকে এক বাবু কালকে আরেক বাবু ধরে বেড়াস। অন্য মেয়েদের এসকর্ট বলার অধিকার তোকে কে দিয়েছে? হ্যাঁ, কে দিয়েছে তোকে? বাড়ি গিয়ে একবার নিজেকে দেখো তুমি, তোমার কি অবস্থা হয়েছে নিজেকে দেখলেই বুঝতে পারবে। আমাকে এসব বলে কি কোনো লাভ হবে? আর দয়া করে আমাকে বেশি বাজে কথা বলো না। নিশ্চয়ই পকেটে আর একটা টাকাও পড়ে নেই। এখানে নামিয়ে দিয়ে গেলে ফিরবে কি করে সেটা বুঝে নিও। নামিয়ে দে, নামিয়ে দে। কে তোর গাড়িতে উঠতে চায় রে? হ্যাঁ, তোর কি ধারণা তুই না থাকলে আমি ফিরতে পারবো না? হ্যাঁ ড্রাইভার, গাড়ি দাঁড় করা। একদম দাঁড় করাবে না, ওকে বাড়িতে নামিয়ে দাও। নিজেকে তো মোটামুটি শেষ করেই এনেছো, আর তো কিচ্ছু বাকি নেই। এখনো সময় আছে, শুধরে যাও। তুই নিজেকে শুধরা, আমাকে বলতে আসবি না। ঋতুপর্ণা চুপ করে গেলেন। কিছুক্ষণ পর অরুণের বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ালো। ঋতুপর্ণা বললেন, যাও দয়া করে। অরুণ কোনো মতে গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিলেন। ঋতুপর্ণা অম্বরকে ফোনে ধরে বললেন, নজর রেখো। বর্তমান সময় 1 ঋতুপর্ণা, 2 ঋতুপর্ণার প্রফেসর, নাম হোক মিস্টার এক্স, 3 সঙ্গীতা, 4 অঙ্গিতা, 5 প্রত্যুষা, 6 অম্বর ধুস, 7 অজয় দাস, 8 হেমন্ত, 9 তপব্রত, 10 অর্ণব মৃত, 11 তমাল তরু, 12 সাধন, 13 অনুমিত্র। আর কি ব্যাপার, মাথা হ্যাং করে গেছে নাকি? সেটাই স্বাভাবিক। গান শুনবে এখন? মাথা খারাপ হয়ে গেছে? মাঝরাতে গান শুনবো? লোকজন এসে তাড়িয়ে দেবে। আরে কিচ্ছু হবে না, শোনোই না, বাইরে সাউন্ড যাবে না। যা পারো করো, আর ভাল লাগে না বাপু। উপমন্যু হাসতে হাসতে পুরনো ক্যাসেট প্লেয়ারটা বের করে
তপব্রতবাবুর থেকে নিয়ে আসা একটা ক্যাসেট চালালেন। অর্ণবের গানের ক্যাসেট, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন। এখন রাতের বেলা এসব সেন্টিমেন্ট খাচ্ছ কেন বলো তো? গলাটা ভালো না? হ্যাঁ ভালো, কিন্তু এটা অরুণবাবুর গলা নয়। ও গলা আমি চিনি। হ্যাঁ, অরুণের গলা না, এটা অর্ণবের গলা। অর্ণব চলে গেছেন, বেঁচে নেই। তবে ওর মৃত্যুর জন্য অরুণের পরোক্ষ হাত আছেই। মানে? দলাদলি করে, ক্রমাগত কোণঠাসা করে, অর্ণবের সব কাজে স্যাবোটাজ করে এক প্রকার মানসিকভাবে খুন করেছিলেন অরুণ। তাহলে অর্ণবের কাছের কেউ মেরেছে? এর প্রতিশোধ নিয়েছে? কে গো, এরকম হাসছো কেন, বলো না। ঋতুপর্ণার কথায় আসি। একজন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত গায়ককে বিয়ে করেছিলেন। জানতেন ভদ্রলোক, ভালো লোক, কিন্তু বিয়ের পর দেখা গেল বউয়ের উপর যত রকমভাবে পারেন চাপ দিয়ে তাকে মানসিকভাবে শেষ করে দিতে শুরু করলেন। ঋতুপর্ণা অরুণের খেয়াল রেখে গেছেন, তাও অরুণ তাকে যেখানে পেরেছেন অপমান করেছেন। চেষ্টা করে গেছেন যাতে ঋতুপর্ণার ক্যারিয়ার শেষ হয়ে যায়। যদিও পারেননি, তবু কখনো ভালো চাননি। ঋতুপর্ণার তার এক্স হাজব্যান্ডের উপর রাগ হতেই পারে। ধরে নাও একজন ভাড়াটে খুনি দিয়ে, তার মানে ঋতুপর্ণাই? কিংবা ধরো ঋতুপর্ণার সিক্রেট প্রেমিক, কলেজ প্রফেসর, পারফেক্ট কালচারাল মানুষ, এমন সিন তৈরি করার আদর্শ লোক। ঋতুপর্ণাকে যে লোকটা এত জ্বালাতন করেছে তাকে সরাতে চাইতেই পারতেন তিনি। কিংবা অরুণের স্কট অঙ্গিরার বর, মারতে চাইতেই পারে অরুণকে। তার সংসার ভেঙে দিয়েছিলেন অরুণ। কিংবা ধরো হেমন্তর ভাড়াটে ছোকরার সাধন। অরুণকে সম্মান করতো ছেলেটা, কিন্তু অরুণ কি করলো? জঘন্য ব্যবহার করলো ওর সঙ্গে। ওসব ছেলের তো এই কাজ করা বাঁ হাতের খিল, করতেই পারে। ধুর, এটা তো আগাথা ক্রিস্টির গল্পের প্লট হয়ে যাচ্ছে। তুমি সবাইকে খুনি বানিয়ে দিচ্ছ। আর কে কে বাকি রইল তবে? আমি আর তুমি। সঙ্গীতা। ওর বরের মৃত্যুর পর অরুণের সঙ্গে সঙ্গীতার সম্পর্ক তৈরি হলো। অরুণের ডিভোর্সও হলো, কিন্তু অরুণ ওকে বিয়ে করলেন না, ঠিক কাটিয়ে দিলেন। আবার তমাল তরুও হতে পারেন। লোকটার ইগো মারাত্মক, রাগ কন্ট্রোল করতে পারেন না। যে অরুণ ওকে সবার সামনে মেরেছেন তাকে উনি মারতে চাইতেই পারেন। সঙ্গীতাকে অরুণ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেনি? কই, এটা তো নিউজ চ্যানেল বলছে না। এরকম কিছু হয়েছে বলে আমার জানা নেই, কিন্তু হতে তো পারে, না হওয়ার কি আছে। তাহলে কে, কার এত রাগ আছে? সম্ভবত তোমার প্রশ্নের উত্তরটা এই ফোনে আছে। এই শোনো, এত ধোঁয়াশা দেখো না, আমি কিন্তু পাগল হয়ে যাব। কি কথা বললেন কে জানে। মিনিট পাঁচেক পর উপমন্যু তড়িঘড়ি তৈরি হয়ে ঘর থেকে বেরিয়ে এসে বললেন, হ্যাঁ নাও নৈনিতালের ব্যাগ গোছাও, ফিরে এসে বলছি সব, কেমন? পিয়ালি কাঁদো কাঁদো হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। পূর্ব কথা। ঘড়িতে সময় 11টা। অরুণ ঘরের মধ্যে পায়চারি করছেন, মাথাটা ধরে আছে। বিকেলে অনেকটা মদ খেয়েছিলেন, এখন নেশাটা নামছে, কিন্তু মাথা ধরে আছে। মদের এটাই একটা সমস্যা, মাথা হ্যাং করিয়ে দেয়। হ্যাংওভার কাটাতে আরও মদ খেতে হবে, কিন্তু মদ কেনার টাকা নেই। ভালো করে সব খুঁজে টুজে দেখেছেন, কোথাও কিচ্ছু নেই। একটা ছেলে আছে, পুরনো জিনিস কেনে, তার কাছে ঘড়ি বিক্রি করে মদ কিনেছেন। আগে দামি স্কচ খেতেন, এখন কম দামি মদে নেমেছেন। ধুশালা, এখন আবার কে এলো? বিরক্ত মুখে উঠে দাঁড়িয়ে টলতে টলতে গিয়ে দরজা খুললেন অরুণ। দরজায় একটা ব্রিফকেস রাখা। অরুণ অবাক হয়ে সেটার দিকে তাকিয়ে থেকে বললেন, এ কি রে, এটা কি? বাইরে বেরিয়ে দেখলেন কোথাও কেউ নেই। অরুণ বিস্মিত হয়ে ব্রিফকেসটা নিয়ে ঘরে ঢুকলেন। কোনো লক নেই ব্রিফকেসে। খুলে দেখলেন টাকা ভর্তি। ধরে বুঝলেন অনেকগুলো টাকা, অনেকগুলো। বাহ, কে রে, এ নকল নোট নাকি? ভালো করে দেখলেন নোটগুলো, না কোনোটাই তো নকল নয়। গুনে নিলেন,
খুশি হয়ে বললেন, যাক, এই হেমন্ত বেটার ধার মিটে যাবে। আলমারি খুলে টাকাগুলো রাখলেন। ব্ল্যাকে যার থেকে মদ কেনেন সেই ছেলেটাকে ফোন করলেন। ছেলেটা ফোন ধরেই বলল, এত রাতে দামিগুলো ছাড়া কিন্তু কিছু পাওয়া যাবে না। দামি দিয়ে দাও। ধারে হবে না স্যার, বুঝতেই তো পারছেন আমার ব্যবসাটা কতটা চাপের। কখন পুলিশ তুলে নিয়ে যায় আমি নিজেই তো জানি না। না না, ধারে কে নেবে? ক্যাশ দিয়ে নেব, ক্যাশ দিয়ে। চলে এসো নিয়ে। ঠিক আছে স্যার, রাতে কিন্তু টাকা নিয়ে কিচাইন করতে পারবেন না স্যার, গিয়ে যেন ঝামেলা করতে না হয়। আরে বাবা, আমি কোনোদিন তোমার সঙ্গে টাকা নিয়ে ঝামেলা করেছি? চলে এসো। ছেলেটা ফোন কেটে দিল। অরুণ সোফায় বসে ছাদের দিকে তাকিয়ে রইলেন। একটু আগেই ভাবছিলেন আত্মহত্যাটা কেমন হলে ভালো হয়। জীবনের এমন একটা জায়গায় চলে এসেছেন, নিজেই স্পষ্ট বুঝতে পারছেন তার বেঁচে থাকার প্রয়োজনীয়তা এবার ফুরিয়েছে। একেবারে কপরদক শূন্য হয়ে পড়েছেন তিনি। বেঁচে থাকা অনেকভাবে যায়। রাস্তায় বসে ভিক্ষে করে, লঙ্গরখানায় খেয়েও বেঁচে থাকা যায়, কিন্তু তিনি সেভাবে কোনোদিন বেঁচে থাকতে চাননি। তিনি চেয়েছিলেন রাজার মতো বেঁচে থাকতে। যখন চাইবেন দামি মদ খাবেন, যে এসকর্টকে চাইবেন তাকে শয্যাসঙ্গিনী করতে পারবেন, এমনটাই তো তার জীবনের লক্ষ্য ছিল। হেমন্তর থেকে টাকা নেওয়ার পর কদিন চলল, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলেন এভাবে চলবে না। অনুমিত্র টাকা আটকে দিচ্ছে। 3 লাখ টাকার রয়্যালটি পাওয়ার হলে 25,000 টাকা আসতে শুরু করেছে একটা সময় থেকে। এদিকে টাকা আসার আগেই সব খরচ করে ফেলছেন তিনি। প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন কাকে কি দেবেন। অঙ্গিরাকে অতগুলো টাকা দিতে হলো। শুধু শুয়েই ক্ষান্ত হননি তিনি, এদের জীবনের সঙ্গেও জড়িয়ে গিয়েছেন। অঙ্গিরাকে হোয়াটসঅ্যাপে পিং করলেন। বলাই থাকে দূরে থাকলে সেক্স চ্যাট করার জন্য যেন জেগে বসে থাকে। অঙ্গিরা জেগে ছিলেন, কাজ শুরু করে দিলেন। ছেলেটা মত দিয়ে গেল কিছুক্ষণ পরে। অরুণ অনেকগুলো টাকা টিপস দিলেন। ব্ল্যাকে মদ কিনলে এমনিতেই বেশি টাকা দিতে হয়। অরুণ তার থেকেও অনেক বেশি টাকা দিয়ে দিলেন। ছেলেটা অবাক হয়ে জিজ্ঞেস করল, কালকের মদের দামও কি দিয়ে দিলেন নাকি স্যার? খরচ করো, তোমরা গরিব মানুষ, তোমাদের কত কাজে টাকা লাগে। যাও যাও, ফুর্তি করো। ছেলেটা অবাক হলেও খুশি হয়ে চলে গেল। অরুণ দরজা বন্ধ করে তৈরি হতে শুরু করলেন। না, আজ ঘরে বসে শুধু চ্যাট করার দিন নয়। হাতে টাকা এসেছে, সেটার সদ্ব্যবহার করা উচিত। বর্তমান সময় দিনভর শহরে শীত বোঝা যায় না, কিন্তু রাতে বাইক চালানোর সময় শীত ভালোই মালুম হয়। তবে উপমন্যুর অভ্যেস আছে, আর সামান্য উত্তেজনাও হচ্ছে। এতদিনের অভিজ্ঞতায় এই উত্তেজনা আসার কথা নয়, কিন্তু সুখের ব্যাপার হলো সেটা আসছে। ব্যাপারটা অনেকটা প্রথম প্রেমের অনুভূতির সঙ্গে তুলনীয়। এখনো কোনো কেস সলভের কাছাকাছি এলে এমন একটা অনুভূতি হয় তার। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। বেশ খানিকটা রাস্তা বাইক চালানোর পর উপমন্যু দাঁড়িয়ে পড়লেন। পকেট থেকে ফোন বের করে ফোন করলেন। একবার রিং হতেই উপরান্ত ফোন তুলল। বলুন অফিসার। আপনাকে এত রাতে জাগিয়ে দেওয়ার জন্য অত্যন্ত দুঃখিত। ঘুমায়নি তো? ঘুমানোর প্রশ্নই নেই, আমি জেগে থাকি। কত বই বলুন তো চারিদিকে। এত বই না পড়ে ঘুমিয়ে পড়বো? কদিন আর বাঁচবো? এর মধ্যে সব বই শেষ করতে হবে তো। তা ঠিক, কিন্তু ঋতুপর্ণার এক্স হাজব্যান্ডকে অতগুলো টাকা দেওয়ার ব্যাপারটা আমি এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। কয়েক মুহূর্তের নীরবতা, তারপর উপরান্ত থেকে আবার কথা ভেসে এলো। আপনি সত্যিই বুদ্ধিমান। কি করে বুঝলেন?
খুনের 2 দিন আগের সিসিটিভি ফুটেজ দেখে। ওদিন আপনার গাড়ি শেষের কবিতার গলিতে ঢুকেছিল, মিনিট 5 থেকে বেরিয়েও গেছিল। খুনটা করার জন্য রেইকি তো করতে যেতে পারি, টাকা দিয়েছি বুঝলেন কি করে? আপনি খুন করেননি আমি জানি, টাকা দেওয়া ছাড়া আপনার আর কোনো উদ্দেশ্য ছিল না। আমার মাঝে মাঝে খেয়াল চাপে। ঋতুর সঙ্গে কথা হয়েছিল অনেক দিন পরে। ঋতু কুঁচকে যাচ্ছিল অপরাধ বোধে। 20 লাখ টাকা ক্ষতিপূরণ নেওয়ার ব্যাপারটা ওকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। বলল 10 লাখ টাকা দেনা আছে অরুণের। আমি ওকে এ ব্যাপারে ভাবতে বারণ করলাম, ও আর ভাবলো না। ও অদ্ভুত ওবিডিয়েন্ট। আমি বলেছি সে কথাটাই ওর কাছে বেদবাক্য। ভাবনাটা আমার মাথায় ঢুকে গেল। এত বড় বাড়ির ছেলে, এত ভালো গায়ক, এভাবে একটা অসভ্য সুদখোর লোকের জন্য পথে এসে দাঁড়াবে। আমার গ্রামের জমি বিক্রির টাকা ছিল, দিয়ে দিলাম। সত্যি আপনি মহানুভব প্রফেসর। না, আমি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ, জীবনে কিছুই তো করতে পারলাম না। আচ্ছা অফিসার, আমাকে কি কোথাও যেতে হবে? না, আপনি পড়ছিলেন, পড়ুন। শুভরাত্রি। বেশ, শুভরাত্রি। ফোন কেটে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলেন উপমন্যু, তারপর বাইকে স্টার্ট দিলেন। কোনো কোনো সম্পর্ক কিছুতেই বুঝে ওঠা যায় না। অবশ্য এই বিষয়টা নিয়ে তিনি আর বেশি ভাবার পথে গেলেন না। তার স্নায়ু ধীরে ধীরে উত্তেজিত হচ্ছিল। ঋতুপর্ণার ফ্ল্যাটের দরজা থেকে খানিকটা দূরে কনস্টেবলটা টেবিলে মাথা রেখে ঘুমোচ্ছে। উপমন্যু সেদিকে না দেখে ফ্ল্যাটের কলিং বেল বাজালেন। দরজা খুলতে সময় লাগলো। ঋতুপর্ণাই দরজা খুললেন। এ কি, আপনি এত রাত্রে? কোনো সমস্যা হয়েছে নাকি? আপনার ঘরে যে মেয়েটি ছিল সে কোথায়? রূপা, ও তো ঘুমোচ্ছে। কেন বলুন তো? ওকে ডাকুন তো। হ্যাঁ, ডাকছি, আপনি আসুন। উপমন্যু ঘরে ঢুকলেন। হঠাৎ ঋতুপর্ণার ভেতরের ঘর থেকে আর্তনাদ করে উঠলেন। রূপা! অফিসার, প্লিজ একবার আসুন। রূপা কেমন করছে? উপমন্যু ঋতুপর্ণার কণ্ঠস্বরের সূত্র ধরে দৌড়ে ড্রয়িং রুমের পাশের ছোট ঘরে প্রবেশ করলেন। রূপার মুখ থেকে গ্যাঁজলা উঠছে। খাটের পাশে ছোট টেবিলটায় একটা পুড়িয়া রাখা। কি সায়ানাইড? সায়ানাইড খেয়ে নিয়েছে রূপা সোরেন। সম্ভবত আমার গলার স্বর শুনেই। রূপার মাথাটা ঋতুপর্ণা কোলে নিয়ে কাঁদছিলেন। কিন্তু কেন? ছেড়ে দিন, সেসব পরে বলছি, আগে টিম ডাকি। পূর্ব কথা। সূর্যাস্ত হচ্ছে। ড্যামে সূর্যের আলো পড়ে অপূর্ব দৃশ্য তৈরি হয়েছে। ঋতুপর্ণা মুগ্ধ চোখে সেদিকে তাকিয়ে আছেন। এসব দৃশ্য বড় যত্ন করে হৃদয়ের ক্ষতে একটু একটু করে প্রলেপ দেয়। বিয়ের 2 মাস পরে পুরুলিয়ায় বেড়াতে আসা। অরুণ এর মধ্যেই মদ আর চিকেন পকোড়া নিয়ে বসে পড়েছেন। ঋতুপর্ণা ব্যালকনিতে বসে আছেন। কলকাতা থেকে এসেছেন কিছুক্ষণ আগে। এই সময়টাই ডিপ্রেশনের মেঘ ভর করে আসে ভয়ঙ্করভাবে। একটা ছোট্ট মেয়ে ফুল বিক্রি করতে এসেছে। ব্যালকনির সামনে এসে দাঁড়িয়েছে। কত আর বয়স হবে, 15-16। অপূর্ব সুন্দর চেহারা, যেন পাথর কুঁদে কোনো বিখ্যাত ভাস্কর তাকে তৈরি করেছে। ঋতুপর্ণা মেয়েটার সঙ্গে ভাব জমাতে শুরু করলেন। কথা হচ্ছে। অরুণ ঘর থেকে বেরিয়ে এসে বললেন, কি ব্যাপার, এখানেই থাকার প্ল্যান করেছো নাকি? এই তো কথা বলছি ওর সঙ্গে। তোমার নাম জানো কি? রূপা। তোর বাবাই এখানকার কেয়ারটেকার না? হ্যাঁ। রাত 8টা। ঋতুপর্ণা একা শুয়ে আছেন চুপ করে।
এই সময় দরজা ঠেলে টালমাটাল অবস্থায় অরুণ ঘরে ঢুকে বললেন, হ্যাঁ চলো 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 চলো, কলকাতা ফিরতে হবে। ড্রাইভারকে ডেকেছি। মানে? কিছু না, চলো চলো, কথা কম। মিনিট 10 মধ্যেই বেরিয়ে গেলেন তারা। অরুণ গাড়িতে থম মেরে বসে আছেন। ঋতুপর্ণা জিজ্ঞেস করলেন, আমি কিছুই বুঝতে পারলাম না, কি হয়েছে বলো তো? চুপ করে থাকতে পারো না? চুপ করো। একসঙ্গে ঘুমোতে দাও না, ছুঁতে দাও না। আমি তো এদিক ওদিক যাবই, সব জানতে হবে। মানে কি করেছো তুমি? কিছু করিনি। তবে পালাচ্ছ কেন? পালাচ্ছি না। স্টুডিও থেকে অনমিত্র ফোন করেছিল, কাল রেকর্ডিং ফাইনাল হয়েছে। কি আর করব, যেতে হবে তো। সেটা বলবে তো, আমি ঘাবড়ে গিয়েছিলাম। চোখ বোঝো, আমিও শুই। ঋতুপর্ণা শান্ত হলেন। এমনিতেও অরুণের সঙ্গে তিনি বেশি কথা বলেন না বলারই চেষ্টা করেন। অরুণ অনেক কষ্টে নিজেকে ঠিক রেখেছিলেন। মেয়েটাকে দেখার পর থেকেই মাথাটা গন্ডগোল হয়ে গিয়েছিল। সোজা কেয়ারটেকারের ঘরে চলে গিয়েছিলেন তিনি। রূপা তখন রান্না করছিল। তাকে দেখে শশব্যস্ত হয়ে বলেছিল, বাবা বাজারে গেছে। অরুণ দরজা বন্ধ করে দিয়েছিলেন। সম্বিত ফিরেছিল সবকিছু হয়ে যাবার পর। অরুণ জামা কাপড় পরে বেরিয়ে গেলেন। মানুষের ভাগ্য থাকে, অরুণের ভাগ্যের কোনো জবাব ছিল না। মেয়েটার বাবা সেদিন বাজার থেকে ফেরার সময় ট্রাকে চাপা পড়েছিল। উজাড় হয়ে যাওয়া শরীরের থেকেও রূপার কাছে ওর বাবার মৃত্যু নেমে এলো আরো ভয়াবহভাবে। পাগলের মতো হয়ে গিয়েছিল সে। একা একা বিড়বিড় করত ড্যামের ধারে বসে। অনিমেষ রায় না থাকলে সে হয়তো কিছুদিনের মধ্যেই প্রাণ হারাত। প্রবল শীতের রাতে রূপা কাতরাচ্ছিল রাস্তায় শুয়ে। অনিমেষরা ফিরছিলেন দল বেঁধে। রূপাকে দেখে ছুটে এলেন সবাই। তারপর ধীরে ধীরে সুস্থ করে তুললেন। প্রথম দিকে রূপা শুধু কাঁদত। একটা সময় কান্না বন্ধ হলো। শুরু হলো ট্রেনিং, আর্মস ট্রেনিং, গেরিলা ট্রেনিং, সমস্ত কিছু। রূপা দাঁতে দাঁত চেপেছিল। অরুণের কথা সে কোনো দিন কাউকে বলেনি, অনিমেষকেও না। অবশ্য রূপার দুর্ভাগ্য এখানেও পেছন ছাড়েনি। আবার তাড়া করল। পুলিশের হাতে মারা পড়ল অনিমেষ সহ দলের বাকিরা। কপাল গুনে শুধু সেই বেঁচে গেল। মহিলা কমিশনের ম্যাডামরা এসেছিলেন অযোধ্যা পাহাড়ে। তাদের পায়ে গিয়ে পড়ল সে। ততদিনে ঋতুপর্ণার বিচ্ছেদ হয়ে গেছে। মহিলা কমিশনের দলের সঙ্গে তিনিও গিয়েছিলেন অযোধ্যায়। পরিবর্তিত রূপাকে চিনতে পারেননি তিনি। চেয়ারপারসনের সঙ্গে কথা বলে রূপাকে নিজের ফ্ল্যাটে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। বর্তমান সময় ঋতুপর্ণা থরথর করে কাঁপছিলেন। উপমন্যু বললেন, আপনি এই ঘর ছেড়ে বেরোন এক্ষুনি, প্লিজ ম্যাডাম। রূপার নিথর দেহ ছেড়ে উঠে দাঁড়ালেন ঋতুপর্ণা। কোনো মতে দেওয়াল ধরে ধরে ঘর থেকে বেরিয়ে গেলেন। উপমন্যু পকেট থেকে গ্লাভস বের করে পরলেন হাতে। ঘরের সবকিছু ঠিকঠাকই আছে। পুড়িয়ার কাগজটাকে একটা প্লাস্টিকের প্যাকেটে রাখতে গিয়ে চোখে পড়ল আর একটা কাগজ রাখা আছে টেবিলের ওপর। কাগজটা হাতে নিয়ে উল্টোতেই দেখা গেল একটা চিঠি, রূপার লেখা। সে লিখেছে, দিদি, আমি মরতে চাই নাই, বিশ্বাস করো। মরতে কে চায়? কেউ চায়নি। সবাই সব পরিস্থিতিতেই বাঁচিয়ে থাকতে চায়। ওই লোকটা যেদিন আমাকে আমার ঘরেই শেষ করে দিল, যেদিন আমার বাপটা মরি গেল, সেই দিনও আমি বাঁচতেই চাইছিলাম দিদি। মরেই যেতাম হয়তো, অনিমেষ দাদা না থাকলে। সেও আর রইল নি।
তারপর কপাল জোরে আমি তোমার কাছে এলাম। যেদিন থেকে হাসিছি, যেদিন থেকে লোকটাকে দেখেছি, আমি জানতাম আজকের দিনটা খুব বেশি দূরে নাই। তুমি রাইতে আসি ঘুমাতে আর আমি যাইকে থাকতাম। ভোরের বেলা হাঁটতে যাবার নাম করি ওই লোকটার বাড়ি দেখিয়ে আসিছি রোজ। স্কুটি করি দেখিয়ে আসিছি কতবার। একটা কাগজে বেড়াই ছিল লোকটা মরার সময় নাকি ওই গানটা শুনেই মরতে চায়। আমিও ঠিক করি নিলাম মারার সময় তাহলে ওই গানটা চালাই মারব। আমি পুলিশের হাতে যাব নি দিদি। অনিমেষদা আমাদের সে ওষুধ অনেক আগেই দিয়ে গেছিল, সেটা আমি খেয়ে নিলাম। ওই অফিসার দাদাবাবুর হাত থেকে আমি পালাতে পারবো নাই, সে আমি জানি। কিন্তু আমাকে কেউ ধরতে পারবে নি। আমি কাউকে আর আমাকে ধরতে দিবই নাই। আমার বেঁচে থাকার প্রয়োজন ফুরাইছে। আমার বাপটাকেও তোমার ওই লোকটাই মারিছিল। কলকাতার লোকেরা টাকা দিয়ে সব করতে পারে, এটাও ও করছে। তবে আমি খুব কম শাস্তি দিয়েছি উয়াকে। এর থেকে অনেক বেশি শাস্তি উয়াকে দেওয়া উচিত ছিল। কলকাতার বড় লোকদের বইলে দিও দিদি, আমাদের কিছু হলে এইভাবেই মরতে হবে। আমরা কেউ ছাড়বো নি ওদের। শুধু তোমার জন্যে খারাপ লাগে দিদি। তোমার মধ্যে জানিনি কেন সেই আমাকেই দেখতে পাই। আমি চলে যাবার পর কে তোমার সঙ্গে থাকবে আমি জানিনি দিদি। অনেক মন খারাপ নিয়ে মরলাম গো। ভালো থাকবে। রূপা সোরেন, বাবা অলোক সোরেন, সোনকুপি গ্রাম, পুরুলিয়া। চিঠিটা পকেটে রেখে উপমন্যু দীর্ঘশ্বাস ফেললেন। এ ঘরের জানালা খোলা। জানালার কাছে গিয়ে দেখলেন তাদের গাড়িগুলো ঢুকছে। নিজের মনেই বললেন, মেয়েটা কি সারাক্ষণ এখানেই অপেক্ষা করত? কখন আমি আসব আর কখন বিষ খাবে? হাউ হরিবল। ঘরের বাইরে গিয়ে দেখলেন ঋতুপর্ণা সোফায় এলিয়ে পড়ে আছেন। দরজা খোলাই ছিল। লাহিড়ী ছুটে এসে বললেন, সব শেষ? হ্যাঁ হ্যাঁ। উফ, আপনি আমাকে আগে বললেন না কেন? সিসিটিভি দেখার সময় আপনি বুঝে গেছিলেন, তাই না? সেদিন এখানে আসার আগে ঋতুপর্ণার পার্কিংয়ে ওই স্কুটিটা দেখেছিলাম। ঘটনার দিনের ফুটেজ থেকে ওই সময় রাস্তায় একই স্কুটি দেখলাম। ডটগুলো কানেক্ট করলাম। স্কুটি এই অ্যাপার্টমেন্টে এসেছিল। সন্দেহজনক আর কিছুই দেখিনি। তখনই প্রথম খটকাটা লাগে। পুরুলিয়ায় এবং বিভিন্ন জায়গায় খোঁজ নিতে পাঠালাম মেয়েটার ব্যাপারে। জানা গেল অনেকেই সন্দেহ করে মেয়েটা মামিজ গ্রুপে ছিল। বুঝলাম সেক্ষেত্রে পাঁচিল টপকে খুন করে পালানো এর কাছে কোনো ব্যাপার না, সিম্পল রিভেঞ্জ। ক্লুটা বড় স্পষ্ট ছিল। তাও আমার মাথায় তখনও আসেনি যে রূপা এই কাজটা করতে পারে। আমরা কোনো কোনো কাজ করি যেগুলোর কোনো ব্যাখ্যা হয় না। এটাও তেমনই একটা। এত সাসপেক্টের ভিড়ে রূপার কথা মাথাতেই আসেনি আমার। ও, পুরুলিয়া। এই জন্যই আপনি পুরুলিয়া গেছিলেন? কিন্তু কেন? মানে মেয়েটা এটা করতে গেল কেন? ঋতুপর্ণা করিয়েছিলেন? উপমন্যু চিঠিটা লাহিড়ীর দিকে এগিয়ে দিলেন। লাহিড়ী চিঠিটা পড়ে বললেন, রেপ করেছিল স্কাউন্ড্রেলটা? হ্যাঁ, কেন যে সুইসাইড করতে গেল মেয়েটা? বেঁচে থাকতে পারত। ওকে যাতে কেউ না ধরে তার দায়িত্ব আমি নিতাম। আমার মনে হয়েছিল সে রাতে কিছু একটা হয়েছে। আমার মনে হয়েছিল এটা। আমাকে তাড়াতাড়ি কলকাতা নিয়ে আসা হলো। বললো রেকর্ডিং আছে, কিন্তু রেকর্ডিং ছিল না। পরের দিন বেলা অবধি ঘুমোলো। লোকটা মদ খেলে এভাবে পাল্টে যেত। চেনা লোকটা মুহূর্তের মধ্যে অচেনা হয়ে যেত। উপমন্যু কিছু বললেন না। তার বড্ড ক্লান্ত লাগছিল। একটা চেয়ার টেনে বসে পড়লেন। কেমন একটা ক্যান্সারাস সমাজে আমরা থাকি, তাই না স্যার? একটা কেউ ভালো না এখন। অজয় দাসকে তো কিছুই করা গেল না। এসব লোক এত এত কুপ্রস্তাব পাঠিয়ে কেমন আনন্দে লোক সমাজে হাসতে হাসতে ঘুরে বেড়াবে।
ভাবলেই গায়ে জ্বালা ধরে যাচ্ছে স্যার। আর আর এক একটা ঘটনা যেন বুফেতে ঢেকে রাখা খাবারের মতন। ঢাকনা তুললেই আলাদা আলাদা গল্প উঠে আসছে। গঙ্গার তীরে দাঁড়িয়ে আছেন দুজন। লাহিড়ীর কথার উত্তরে বললেন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরুণবাবুর কথা ভাবো তবে। এত বড় শিল্পী, অথচ আদতে লোকটা কেমন? বৈপরীত্যের একটা সীমা পরিসীমা থাকা উচিত। ও সেসব ছিল না। একদিকে অঙ্গিরা প্রত্যুষার বাড়ি করে দিচ্ছেন, ভালোভাবে থাকার ব্যবস্থা করে দিচ্ছেন, অন্যদিকে কখনো কারো ক্যারিয়ার নষ্ট করলেন, নিজের বউয়ের বাড়ির বাইরে যাওয়া আটকে দিলেন। আর একটা ধর্ষণ। মাঝখান থেকে আপনার হেমন্ত সুদটা পেয়ে গেল স্যার। আপনি হেমন্তকেও কিছু করতে পারলেন না। লোকের থেকে এত বাড়তি সুদ নিয়ে নিয়ে ঘুরে বেড়াবে মালটা। শাইলক পালাতে পারবে না লাহিড়ী। শাইলকের শাস্তি হবেই, তবে সবাইকে সব শাস্তি দেওয়ার দায় আমাদের নয়, সেটা মাথায় রেখো। ছেড়ে দেবেন স্যার? আমি ইনকাম ট্যাক্সে খবর দিয়েছি, এবং তোর বাতি জ্বালানোর ব্যবস্থা ঠিক হবে, তুমি ভেবো না। তাহলেই হবে স্যার, আমি অন্তত কিছুটা হলেও শান্তি পাবো। তাহলে একটা হেমন্ত ধরা পড়লে ওরকম 10টা হেমন্ত উঠে আসবে। এই কথা ভেবোই না যে তুমি বিন্দুমাত্র কিছু করতে পারবে। হেমন্তর মতো পাবলিকদের থেকে টাকা নিতেও অনেক লোক বসে থাকে। আমার হেমন্তকে নিয়ে মাথা ব্যথা নেই, আমি ভাবিও না। আমি দেখি প্রফেসরের মতো সংবেদনশীল ভালো মানুষ, যিনি তার জীবনের আয়ের কতটা অংশ কিছুমাত্র না ভেবে অরুণকে লুকিয়ে দিয়ে এলেন। আমি ঋতুপর্ণাকে দেখি, নিজের দায়িত্ব নিঃশব্দে পালন করে গেছেন বরাবর, তবু ভুল মানুষে পরিশ্রম করে গেলেন। এই যা। আবার মনে হয় হয়তো ভুল না, হয়তো অরুণ ঠিক ছিলেন, বিয়েটা ভুল ছিল। জানি না, মানুষের মন বোঝা অত সোজা হলে এই বিষয়ে কোনো সাবজেক্ট থাকতো না। মেয়েটার কথা আমার মাথাতেই আসেনি স্যার। আমি ভাবতেই পারিনি ওই চুপচাপ থাকা মেয়েটা এত নিঃশব্দে এত কিছু ভেবে বসেছিল। রূপার কাজ ছিল প্রতিশোধ নেওয়া, সেটাও নিয়েছে। মাঝখান থেকে কয়েকটা নর্দমার মুখ খুলতে সাহায্য করে গেল। আমরা দেখলাম নর্দমাগুলো আদতে কত নোংরা। যাক, আমার কাজ ফুরলো। আশা করি এবার আমি নিশ্চিন্তে অবসর পরবর্তী জীবন কাটাতে পারবো। টেকনোলজি থাকায় আমার মতো ফাঁকিবাজ গোয়েন্দারা কত অ্যাডভান্টেজ পেল ভাবো। এটাই যদি আগের কোনো সময় হতো, আমরা কি করে কনফার্ম হতাম মেয়েটা স্কুটি নিয়ে অরুণের বাড়ির মোড়ে ঢুকেছিল? যদিও প্রথমে আমার খটকা লাগেনি, মেয়েটা তো রেডারেই ছিল না। ভেবেছিলাম অন্য কেউ হতে পারে। কাল রাত্রে বাড়ি ফিরে শুয়ে আছি, হঠাৎ মনে হলো কেন মেয়েটা হতে পারে না, কেন? একবার ওকে ইন্টারোগেট করাই যাক। অত রাতেই আমি বেরোলাম। পৌঁছে দেখছি ততক্ষণে যা হবার হয়ে গেছে। মেয়েটা আমাকে জানলা থেকেই দেখে বুঝেছিল আমি ওর সঙ্গে কথা বলতে আসছি। সঙ্গে সঙ্গে প্রম্পট ডিসিশন নিয়ে নিল। একটা মানুষের মনে পুলিশ সম্পর্কে কতটা ভয় থাকলে সে এইভাবে সুইসাইড করতে পারে ভাবো। তপব্রতকে ক্যাসেটগুলো ফেরত দেবেন না স্যার? আমায় ফোন করছিলেন ভদ্রলোক। কপি করে ফেরত দিয়ে দেবো। গানগুলো ভারী সুন্দর হে। রবীন্দ্রনাথের গান তো। রবীন্দ্রনাথ সবার জন্য, আমার জন্য, তোমার জন্য, রূপা সোরেনের জন্যেও। মেয়েটা যে এই গানটার কথা মনে রেখেছিল সেটাই আমাকে অবাক করলো। হোয়াট আ ওয়েস্ট অফ লাইফ লাহিড়ী। ছি 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 ছি। ভোরবেলা। সঙ্গীতা ঘরেই ছিলেন। দরজা খুলে উপমন্যুকে দেখে একটু চমকালেন। বলুন। ঢুকতে দেবেন না? অনিচ্ছা সত্ত্বেও দরজা থেকে সরে দাঁড়ালেন সঙ্গীতা। উপমন্যু ঘরে প্রবেশ করলেন, তারপর বসলেন। এত সকালে? খুনি তো ধরা পড়েছে শুনলাম। একটা ডাউট ক্লিয়ার করতে পারেন? মানে? 8 লাখ টাকা দেনা ছিল অরুণের হেমন্তের কাছে, অথচ ঋতুপর্ণা জানতেন 10 লাখ। কেন? সেটা আমি কি করে জানবো? আপনি ঋতুপর্ণাকে জিজ্ঞেস করুন। আপনি এবং অরুণ জানতেন ঋতুপর্ণা হেমন্তের টাকাটা ঠিক শোধ করে দিত,
তাই সুকৌশলে দেনাটা আসলে 10 লাখ সেটাই ঋতুপর্ণার কানে ঢুকিয়ে দিয়েছিলেন, তাই না? জানি না, আপনি কি আমার কাছে কিছু চান? তাহলে বেডরুমে আসতে পারেন। আসি ম্যাডাম, হেমন্ত আপনার নাম নিলে আবার আসবো না হয়? উপমন্যু উঠে দাঁড়ালেন। সঙ্গীতা অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে রইলেন। উপমন্যু বাইরে এসে গাড়িতে বসলেন। লাহিড়ী জিজ্ঞেস করলেন, বাড়ি নামিয়ে দেবো স্যার? উপমন্যু চুপ করে কয়েক সেকেন্ড বসে থেকে বললেন, সে দিও, তবে লাহিড়ী একটা ফ্যাক্ট তোমার জেনে রাখা ভালো। কি স্যার? অম্বরের পুরো নাম হলো অম্বর সরকার। মানে 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 অর্ণবের কেউ? হ্যাঁ, কাকার ছেলে। সে কি? ও কি ইনভলভ ছিল? রূপার ব্যাপারটা জানতে পারে, হয়তো রূপাকে হেল্পও করেছে। ধরবেন নাকি ওকে? দোষ, তার থেকে নৈনিতালের ওয়েদার আপডেট দাও তো। খুব ঠান্ডা কি? হ্যাঁ, আমার আবার ঠান্ডা জায়গা ভারী ভালো লাগে। সোয়েটার গোছাতে হবে তো। চলো চলো, তাড়াতাড়ি আমাকে বাড়িতে নামিয়ে দাও। কতদিন পরে নিশ্চিন্তে বেড়াতে যেতে পারবো বলো তো? হ্যাঁ, এতক্ষণ আপনি শুনছিলেন অভিক অর্জুন দত্তের উপমন্যু সিরিজের কাহিনী শেষের কবিতা, অন্তিম পর্ব, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। উপন্যাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।